মডার্ন যুগের একটি মেয়ে টাইম ট্রাভেল করে পৌঁছে যায় প্রাচীনকালে। কিন্তু সেই সময় গ্রামে চলছিল ভয়ানক দুর্ভিক্ষ। মেয়েটি কিভাবে সেই গ্রামকে দুর্ভিক্ষর হাত থেকে বাঁচাবে, আর কিভাবে সে স্যুপ বিক্রি করে বড় লোক হবে, সেই নিয়েই আজকের মজাদার টাইম ট্রাভেল ড্রামা এক্সপ্লেন করব। তাহলে চলো শুরু করা যাক। আর শুরু করার আগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ড্রামার প্রথম দৃশ্যে আমরা আমাদের প্রধান চরিত্র ওয়েন্ডিকে দেখতে পাই, যে কিনা বিছানায় প্রায় অবচেতন অবস্থায় পড়েছিল। এবং তার ঘরের বাইরে আমরা তার দাদা ডমিনিক এবং তার বৌদি এরিনকে দেখতে পাই, যারা নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করছিল। এবার এরিনের হাতে একটা মুরগি ছিল, এবং ডমিনিক বলছিল যে এই মুরগিটা কেটে ওয়েন্ডিকে খাওয়াতে হবে। ও এখন দুর্বল আছে, চিকিৎসক ওকে বলেছে যাতে ওকে একটু পুষ্টিকর খাওয়া দাওয়া দেওয়া হয়। কিন্তু এরিন তো তাতে কিছুতেই রাজি হয় না। ওয়েন্ডির বৌদি এরিন বলতে থাকে যে না, এটা আমার শেষ মুরগি, এতদিন ধরে কষ্ট করে মুরগিটাকে আমি পুষেছি, তোমার বোনকে খাওয়ানোর জন্য না। এবং তখনই সেখানে ওয়েন্ডি এবং ডমিনিকের মা বেরিয়ে আসে। অপরদিকে আমরা ওয়েন্ডিকে দেখতে পাই, যার গলায় আমরা একটা দড়ির দাগ দেখতে পাই। অর্থাৎ আমরা বুঝতে পারি যে প্রাচীনকালের ওয়েন্ডি আসলে নিজেকে মেরে ফেলার চেষ্টা করেছিল। কিন্তু তখনই ওয়েন্ডির দেহে ভবিষ্যতের ওয়েন্ডির আত্মা প্রবেশ করে। ওয়েন্ডি তো মনে মনে ভাবে যে কি ব্যাপার, আমি এটা কোথায়। এবং তার মনে পড়ে সে তো মডার্ন যুগের একজন বিখ্যাত বিজনেস ওম্যান ছিল, এবং তাকে ঘিরে নানা রিপোর্টাররা সবসময় ভিড় করে থাকতো। সে একটি ইন্টারভিউতে এমনকি বলেও যে এবার আমি ওয়ার্ল্ড ট্রাভেল করতে চাই, এবার আমি ভালো করে মজা করতে চাই। কিন্তু তারপরেই সে গাড়িতে ওঠে এবং কার অ্যাক্সিডেন্টে মারা যায়, এবং পৌঁছে যায় প্রাচীনকালের ওয়েন্ডির দেহে। এবার প্রাচীনকালের ওয়েন্ডি তো চেঁচিয়ে ওঠে যে এটা আমি কোথায় চলে এলাম। এবং তার চেঁচানোর আওয়াজ শুনে তার মা, দাদা, বৌদি সবাই তার ঘরে আসে। ওয়েন্ডি মনে মনে ভাবে যে আমার সেই বড় ভিলা, আমার লাক্সারি গাড়ি, আমার ওয়ার্ল্ড ট্যুরের স্বপ্ন, সেই সব কি স্বপ্নই থেকে যাবে। ওয়েন্ডি বুঝতে পারে যে সে একটি উপন্যাসের ভিতর চলে এসছে, যে উপন্যাসটা তার আগে থেকেই পড়া ছিল। এবার তখনই তো ওয়েন্ডির মা তাকে ওষুধ খেতে দেয়, এবং বলে যে ওয়েন্ডি, ওষুধ খেয়ে তুমি তাড়াতাড়ি সুস্থ হও, ওই কাইয়ের কথা তুমি এখন ভেবো না। এবার ওয়েন্ডি তো ভাবে যে কাই, এই নামটা তো খুবই চেনা চেনা লাগছে। এই উপন্যাসের ভিলেনের নাম ছিল কাই, এবং সে আমাকে ধোঁকা দিয়ে পরবর্তীকালে বিয়েও করে নিয়েছিল। এবার তখনই সেখানে ওয়েন্ডির ভাতিজা অ্যাডাম ছুটতে ছুটতে আসে এবং বলে যে তাড়াতাড়ি সবাই বাইরে চলো, লি পরিবার আমাদের বাড়ির বাইরে এসেছে। এবার লি পরিবারের নাম শুনে ওয়েন্ডির পরিবার তো চমকে যায়, এবং তারা সবাই বাইরে যায়। এবার ওয়েন্ডি তো ঘরের ভিতর থেকে লুকিয়ে লুকিয়ে সবটা দেখছিল। এবং ওয়েন্ডির তখন মনে পড়ে যে এই উপন্যাসে ওয়েন্ডি নামক চরিত্রটির সাথে কি কি ঘটেছিল। আসলে ওয়েন্ডি ছোটবেলা থেকেই তার প্রতিবেশী লি পরিবারের ছেলে কাইকে পছন্দ করত, এবং কাই একজন স্কলার ছিল। ওয়েন্ডি সারা জীবনে চেষ্টা করেছে কাইকে নানাভাবে সাহায্য করার, পড়াশোনার জন্য বা নানা বিষয়। কিন্তু তবুও কাই ওয়েন্ডিকে ছেড়ে দেয় এবং জিটাকে বিয়ে করে নেয়। ওয়েন্ডি তার হাতে পায়ে ধরেও প্রচন্ড কান্নাকাটি করেছিল যে আমার ওপর একটু দয়া করো, দরকার হলে আমাকে উপপত্নী করেই রাখো, কিন্তু তবু তুমি আমাকে ছেড়ে দিও না। কিন্তু তাতেও তারা রাজি হয়নি। ওয়েন্ডি তখন তার গলার একটি পেন্ডেন্ট খুলে দিয়ে বলে যে তোমরা আমার এই মূল্যবান পেন্ডেন্টটা নিয়ে নাও, তবু আমাকে এইভাবে ছেড়ে যেও না। এবার জিটা ওয়েন্ডির সেই পেন্ডেন্টটা নিয়ে নেয়, কিন্তু তারপরেও অবভিয়াসলি তারা ওয়েন্ডিকে কোনো পাত্তা দেয় না এবং সেখান থেকে চলে যায়। এর কিছুদিনের মধ্যেই জিটা একটা বেশ দারুণ বিশেষ ক্ষমতা লাভ করে। সেই ক্ষমতার সাহায্যে কাই এবং জিটা বড়লোক হয়ে যায়, এবং কাই তার ইম্পেরিয়াল এক্সাম পাশ করে একটা উচ্চ পদস্থ চাকরিও পায়। কাই এবং জিটা নিজেদের মধ্যে বিয়েও করে, মানে তারা খুব খুশিতেই ছিল। কিন্তু অপরদিকে ওয়েন্ডির সংসারে ভীষণই ভয়ানক অবস্থা ছিল। ওয়েন্ডির দাদা ডমিনিক জঙ্গলে কাঠ কুড়াতে গিয়ে সেখানে পড়েই মারা যায়। ওয়েন্ডির মাও অসুস্থ হয়ে ওষুধের অভাবে মারা যায়। সংসারে তাদের আর্ন করার মতো আর কেউই ছিল না। ফলে ওয়েন্ডির বৌদি তার ছেলেকে নিয়ে কুয়োয় ঝাঁপ দেয়। তার সংসার পুরো তছনছ হয়ে যায়। ওয়েন্ডি পাগল হয়ে শহরের রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে, এবং তখনই সে একদিন দেখে কাই এবং জিটাকে। কাই এবং জিটাকে এত হাসি খুশি দেখে ওয়েন্ডি তাদের কাছে গিয়ে বলতে থাকে যে তোমরা আমার সাথে এমনটা কেন করলে। এবং শহরের লোকেরা তখনই ওয়েন্ডিকে সেখানে পাগল ভেবে হত্যা করে। এই ছিল উপন্যাসের ওয়েন্ডির ভবিতব্য।
এবং এই উপন্যাস আমাদের ভবিষ্যতের ওয়েন্ডিও পড়েছিল। এবার ওয়েন্ডি তো ভাবে যে এখন আমি এই উপন্যাসে চলে এসেছি। সে তার পেন্ডেন্টটা ধরে ভাবে যে আমার কাছে এই জিনিসটা রয়েছে, এটার সাহায্যে আমি নিজের ভাগ্য বদলাবো, আমি নিজের পরিবারকে আর নিজেকে আগের বারের মতো সাফার করতে দেব না। এবার ওয়েন্ডি তখনই বাইরে ঝামেলার আওয়াজ শুনতে পায়, যেখানে ডমিনিক কিনা কাইকে এক ঘুষি মেরে বলে যে তোমার জন্য আমার বোনের আজকে এই অবস্থা, তোকে আমি ছাড়বো না। কাই তো বলতে থাকে যে আমি একজন স্কলার, কিছুদিনের মধ্যেই আমি ইম্পেরিয়াল এক্সাম দিয়ে ভালো চাকরি করব, তখন আমি তোমাকে দেখে নেব। এবার তখনই কাইয়ের বউ জিটা বলে যে আমরা তো তোমাদের ভালো চাইতেই এসেছিলাম, তাহলে কাজের কথাতেই আসি। আসলে কাই ওয়েন্ডির সাথে সম্পর্কে থাকাকালীন ওকে একটা পেন্ডেন্ট দিয়েছিল, সেই পেন্ডেন্টটাই আমি ফেরত নিতে এসেছি। এবং তখনই ওয়েন্ডির দরজা খুলে বেরিয়ে আসে। এবার সবাই তো ভেবেছিল যে কাইয়ের দুঃখে ওয়েন্ডি হয়তো মারাই গেছে, কিন্তু ওয়েন্ডিকে দেখে সবাই ভূত দেখার মতো চমকে ওঠে। এবার কাই তো জিটাকে বলে যে কি ব্যাপার, তুমি যে বললে ও মারা গেছে। জিটা বলে যে আমি তো গ্রামের লোকের থেকে তাই শুনেছিলাম, নিশ্চয়ই গ্রামের লোকেরাই ভুলভাল গুজব ছড়াচ্ছিল। ওয়েন্ডি বলে যে এই পেন্ডেন্টটা আমার বাবা আমাকে দিয়েছিল, আর গ্রামের সবাই জানে যে আমি ছোটবেলা থেকেই এই পেন্ডেন্টটা গলায় পরি, সুতরাং তোমরা এখানে এসে আমার জিনিস ছিনিয়ে নেওয়ার চেষ্টা করো না। এবার জিটা তখনই মনে মনে ভাবে যে আমার কেন জানি না মনে হচ্ছে এই পেন্ডেন্টটা ম্যাজিক্যাল, এটা যদি আমি পেয়ে যাই আমার ভাগ্য খুলে যাবে। এবং জিটা তো ওয়েন্ডির গলা থেকে পেন্ডেন্টটা নিয়ে নিতে যাচ্ছিল, কিন্তু ওয়েন্ডি তাকে ঠাস করে চড় মেরে সেখান থেকে সরিয়ে দেয়। কাই বলে ওঠে যে আমার কথা তুমি শুনবে না, আমি তোমাকে বলছি পেন্ডেন্টটা জিটাকে দাও, না হলে কিন্তু খুব খারাপ হবে। এবার ওয়েন্ডি তো বলে ওঠে যে আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই, সুতরাং তোমার কোনো কথা শুনতেই আমি বাধ্য নই। এবং তখনই কাই ওয়েন্ডিকে মারতে যায়, কিন্তু ওয়েন্ডি তো ঘুরিয়ে তাকে ঠাস করে এক চড় মারে। ওয়েন্ডি বলে যে আমি অন্ধ ছিলাম যে তোমাকে চিনতে পারিনি, নিজের পরিবারকে ইগনোর করে তোমার যত্ন নিচ্ছিলাম। দাদা, ঝাড়ু নিয়ে এসে ওকে পিটাও তো। এবং তখনই ডমিনিক ঝাড়ু নিয়ে আসে তাকে পেটানোর জন্য, এবং কাই আর জিটা তো সেখান থেকে কোনো রকমে পালায়। কাই ছুটতে ছুটতে বলতে থাকে যে আমি যখন অফিসার হব তখন আমি তোমাদের সবাইকে দেখে নেব। এবার এই সব ঘটনা যখন হচ্ছিল তখনই আমরা দেখতে পাই গ্রামের লোকেদের সাথে সাথে আরো একজন ছিল যে মন দিয়ে এসব ঘটনা দেখছিল। এবার সবাই যখন চলে যাচ্ছিল তখনই ওয়েন্ডির মা সেই লোকটিকে ডাকে এবং বলে যে মিস্টার সেন, আপনি একটু দাঁড়িয়ে যান, আপনি তো ওয়েন্ডিকে উদ্ধার করে নিয়ে এলেন, আপনার জন্যই ওয়েন্ডি সুস্থভাবে ফিরে আসতে পেরেছে, কিন্তু আপনাকে তো ভালো করে ধন্যবাদই জানানো হয়নি। এবার তখনই তো মিস্টার সেন অর্থাৎ আমাদের গল্পের নায়ক পিছন ঘুরে তাকায় এবং আমরা জর্ডান সেনকে দেখতে পাই, যে কিনা আসলে এই সাম্রাজ্যের জেনারেল ছিল, কিন্তু সে ছদ্মবেশে এই গ্রামে থাকছিল। এবার ওয়েন্ডি তো ভাবে যে বাহ, এই গ্রামেও এত হ্যান্ডসাম একটা ছেলে আছে, এবং ওয়েন্ডি তার সঙ্গে সঙ্গে তাকে ধন্যবাদ জানায়। জর্ডান বলে যে কোনো ব্যাপার না, এটা তো আমার কর্তব্য, এবং জর্ডান সেখান থেকে চলে যায়। এবার ওয়েন্ডি তার মাকে জিজ্ঞাসা করে যে মা, এনাকে দেখে তো মনে হচ্ছিল না যে আমাদের গ্রামের লোক, তাহলে এটা কে? এবং ওয়েন্ডির মা জানায় যে আসলে জর্ডান একজন স্কলার, ও এই গ্রামে এসেছে নিজের শরীর ঠিক করার জন্য, আমাদের গ্রামের পরিবেশটা খুব ভালো তো তাই জন্য। এবার ওয়েন্ডি তো ঘরে গিয়ে তার গলার সেই পেন্ডেন্টটা খোলে এবং সেই পেন্ডেন্টে নিজের রক্তের এক ফোঁটা দেয়, এবং আমরা দেখতে পাই যে সেই পেন্ডেন্ট থেকে ম্যাজিক্যাল কিছু আলো বেরোতে থাকে। এবং এই পেন্ডেন্টটা ছিল একটা জাদুই পোর্টাল মতো, যেখানে কিনা বিভিন্ন জিনিস স্টোর করে রাখা যেত, আর সেখান থেকে সেই জিনিসগুলি নিয়েও আসা যেত। এবং এই জাদুই পেন্ডেন্টের ভিতর একটা ঝর্ণা ছিল, যেটা কিনা একটা জাদুই ঝর্ণা ছিল, যে ঝর্ণার জল খেলে যে কোনো অসুখ কমে যেত। এবার ওয়েন্ডি তো সেই ঝর্ণার জল আনিয়ে খাচ্ছিল, কিন্তু তখনই সেখানে ওয়েন্ডির বৌদি এরিন আসে এবং সে ওয়েন্ডিকে টানতে টানতে বাইরে নিয়ে আসে। এবার এরিন তো বলে ওঠে যে তুমি এই পরিবারে থাকতে আমি এখানে থাকবো না, নয় তুমি লি পরিবারে ফিরে যাও, আর না হলে আমি আমার বাচ্চাকে নিয়ে জলে ঝাঁপ দেব। এবার ওয়েন্ডি দাদা আর মা তো বলতে থাকে যে হ্যাঁ, এমন কথা বলার কি কারণ? আসলে ওয়েন্ডি কিন্তু, বা বলা যায় প্রাচীনকালে যে আসল ওয়েন্ডিটা ছিল, সে নিজের পরিবারের প্রতি খুবই কেয়ারলেস ছিল, এবং সে কেবলমাত্র কাইকেই ভালোবাসতো, তার জন্যই সব করত। এবার এরিন তো বলতে থাকে যে ওয়েন্ডি, নয় এই বাড়িতে তুমি থাকবে, না হয় আমি থাকবো, তুমি আমার থেকে টাকা ধার নিয়ে নিয়ে কাইকে দিয়েছো, তোমার জন্য আমার ছেলেটার পড়াশোনাও বন্ধ হয়ে গেছে, তুমি থাকলে আমি এখানে থাকবোই না, আমার ছেলেকে নিয়ে চলে যাব। তখনই ওয়েন্ডির মনে পড়ে যে প্রাচীনকালের ওয়েন্ডি সত্যিই তার বৌদি এরিনের থেকে জোর করে টাকা কেড়ে নিয়েছিল, যেই টাকাটা কিনা তার বৌদি অ্যাডামের পড়াশোনার জন্য বাঁচিয়ে রেখেছিল।
কিন্তু ওয়েন্ডি তার বৌদিকে তখন কোনো পাত্তাই দেয়নি। এবার এই সব কথা ভেবে ওয়েন্ডির তো ভীষণই খারাপ লাগে এবং সে মনে মনে ভাবে যে এবার তার নিজের পরিবারের জন্য তাকে কিছু করতে হবে। এত কিছুর পরেও তার মা আর তার দাদা কিন্তু ওয়েন্ডিকেই সাপোর্ট করছিল। এবার ওয়েন্ডি তার বৌদি এরিনকে বলে যে ঠিক আছে, আমি তোমার 30 টাকা ফেরত দিয়ে দেব। এবার বৌদি তো বলে যে হ্যাঁ, তুমি কোথা থেকে টাকা পাবে? ওয়েন্ডি মনে মনে ভাবে যে মডার্ন দিনে আমি একটা বিজনেস শুরু করে এত বড় বিজনেস ওম্যান হয়ে গেছিলাম, আর প্রাচীনকালে আমি মাত্র 30 টাকা জোগাড় করতে পারবো না। ওয়েন্ডি বলে যে আমি তোমাকে 1 মাসের মধ্যে ওই টাকা ফেরত দিয়ে দেবো, যদি না দিতে পারি তাহলে তুমি যেখানে খুশি আমার বিয়ে দিয়ে দিও। এবার এইসব ঝগড়া যখন হচ্ছিল, সেই ঝগড়া কান পেতে শুনছিল জন, যে কিনা জর্ডেনের একজন সহকারী ছিল। জন তো গিয়ে জর্ডেনকে বলে যে মাস্টার, পাশের বাড়িতে এত ঝগড়া সারাক্ষণ, আমরা কি ঠিক জায়গা চুজ করেছি? এখানে তো যতই হোক আপনি শান্তিতে সময় কাটাতে এসেছেন। জর্ডন বলে যে কোনো ব্যাপার না, আমরা তো বেশি দিন এখানে থাকবো না, আমি সেরে গেলেই আমরা এখান থেকে চলে যাব। এবার তখনই হঠাৎ জনের পেটে প্রচন্ড ব্যথা শুরু হয় এবং জন তো পেটের ব্যথায় কাতরাতে থাকে। জর্ডন সঙ্গে সঙ্গে তার অপর এক সহকারী জ্যাককে ডাকে এবং বলে যে জ্যাক, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি গ্রামের লোকেদের ডেকে আনো সাহায্যের জন্য। আর ওদিকে তো ওয়েন্ডির বাড়িতে তখনও ঝামেলা চলছিল এবং ওয়েন্ডি তখনই চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পায়, অর্থাৎ সে জনের আওয়াজ শুনতে পেয়েছিল এবং ওয়েন্ডি জর্ডেনের বাড়ির দিকে ছুটে যায় কি হয়েছে দেখার জন্য। এবং তখনই জর্ডেনের সাথে তার ধাক্কা লেগে যায়, কিন্তু জর্ডেন তো তাকে ধরে নেয়। ওয়েন্ডি মনে মনে ভাবে যে বাহ, একে তো কাছ থেকে দেখতেও হ্যান্ডসাম। যাই হোক, এবার ততক্ষণে তো ডমিনিক আর এরিনও সেখানে চলে এসেছিল। এবার গ্রামের চিকিৎসককে ডাকা হয় এবং চিকিৎসক জনকে চেক আপ করে। চিকিৎসক বলে যে জন বিষাক্ত কোনো কিছু খাবার খেয়ে ফেলেছে, হয়তো বনের কোনো বিষাক্ত ফল বা সবজি, তাই জন্যই ওর এমন অবস্থা। এবং তখনই ওয়েন্ডির মনে পড়ে যে এবার আমার মনে পড়েছে, বইতে এরকম একটা লাইন ছিল বটে। উপন্যাসের ওয়েন্ডি তার প্রতিবেশী জর্ডানের থেকে একটা বই চাইতে এসেছিল কাইয়ের জন্য, কিন্তু জর্ডেন সেই বই দিতে বারণ করে দেয়। তাই ওয়েন্ডির তাদের উপর প্রচন্ড রাগ ছিল। তাই ওয়েন্ডি বিষাক্ত কচু খাইয়েছিল তাদের প্রতিবেশীদের। এবার ওয়েন্ডি তো মনে মনে ভাবে যে এমনটা তো ঠিক না। তখনই সে ম্যাজিক্যালি তার সেই পেনডেন্টের ঝর্ণার জল সেখানে নিয়ে আসে। এবার ওয়েন্ডির ওষুধে তো কেউ বিশ্বাস করতে চাইছিল না, যেটা কিভাবে সম্ভব? ডাক্তার যেখানে বলে দিয়েছে যে ও আর বাঁচবে না, ওয়েন্ডির ওষুধে কিভাবে কাজ দেবে? কিন্তু ওয়েন্ডি তখনই জনকে সেই ওষুধ খাইয়ে দেয় এবং তখনই জনের মুখ থেকে রক্ত উঠে সে অজ্ঞান হয়ে যায়। এবার সবাই তো বলতে থাকে যে ওর বাঁচার যতটুকু বা চান্স ছিল এখন তো সেটাও গেল, এবার তো শিওর যে ও মারা যাবে। এবার এই দৃশ্য দেখে জর্ডানের শরীর তো আরো খারাপ করতে শুরু করে। ডক্টর বলে যে জর্ডান তো এমনিতেই অসুস্থ, এখন নিজের কাছের ভৃত্যকে যদিও মারা যেতে দেখে তাহলে ও কি আর বাঁচতে পারবে? এবার এই সব ঝামেলার মধ্যে জর্ডানের অপর যে সঙ্গীটি ছিল অর্থাৎ জ্যাক, সে তো তলোয়ার বার করে ওয়েন্ডিকে মারার জন্য, যে তুমি আমার মাস্টারকে মেরে ফেললে। কিন্তু ওয়েন্ডি বলে যে দাঁড়াও দাঁড়াও, তুমি আগে ডক্টরকে বলো ওদের পালস চেক করে দেখতে। এবার ততক্ষণে তো ডমিনিকও সেখানে এসে যায় এবং সে ওয়েন্ডিকে গার্ড করে দাঁড়িয়ে পড়ে যে যাই হয়ে যাক আমি আমার বোনকে মরতে দেব না, আমাকে মেরে ফেলো কিন্তু আমার বোনের আমি কিছু হতে দেব না। ওদিকে জ্যাক তো বলতে থাকে যে তোমাকে কেন, তোমার পুরো পরিবারকেই আমি খতম করব, তোমার জন্য আমার মাস্টার অসুস্থ হয়েছে, আমার বন্ধু মারা যেতে বসেছে। এবং জ্যাক তো তলোয়ার তুলে নেয়, কিন্তু ডমিনিক সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরে এবং তাকে তলোয়ার মারা থেকে আটকায়। ওদিকে এরিনও এসে জ্যাককে মারতে থাকে যে না, আমার স্বামীকে তুমি মারতে পারো না, এবং একেবারে হই হট্টগোল মার্কা একটা পরিস্থিতি সৃষ্টি হয়। ওয়েন্ডি তো মনে মনে ভাবে যে আমাকে কিছু একটা করতে হবে, এইসবের মধ্যে আমি আমার দাদা বৌদিকে মরতে দিতে পারি না। এবং সে একটি চেয়ার তুলে নিয়ে জ্যাকের দিকে ছুটে যায়, কিন্তু তখনই জন চেঁচিয়ে ওঠে যে থামো, কিছু করো না। আমরা বুঝতে পারি যে জনের জ্ঞান ফিরে আসে এবং সে ঠিক হয়ে গেছিল। জন বলে যে তোমরা ওয়েন্ডিকে ভুল বুঝেছো, আসলে আমি সুস্থ হয়ে গেছি। এবং ডক্টরও জনের পালস চেক করে বলে যে হ্যাঁ সত্যিই তো, ওয়েন্ডির ওষুধে তার মানে কাজ দিয়েছে এবং ওর ওষুধের ফলেই জন সুস্থ হয়ে উঠেছে। এবার জ্যাকও তো সঙ্গে সঙ্গে ওয়েন্ডির কাছে ক্ষমা চায়, কারণ এতক্ষণ সে যে ঝামেলা পাকিয়েছিল তা তো বলার না। এবং ওয়েন্ডি তখনই বলে যে ক্ষমা চাওয়ার কিছুই নেই, এটা একটা ভুল বোঝাবুঝি, কিন্তু জর্ডান আমার প্রাণ বাঁচিয়েছিল, তাই কেবলমাত্র ওর জন্য এই ওষুধ আমি আরো নিয়ে আসবো যেখান থেকেই হোক না কেন। আসলে ওয়েন্ডি তার এই সিক্রেট জাদুই ঝর্ণার কথা সবার সামনে বলবে না বলেই ঠিক করেছিল। এবার ওয়েন্ডি তো তখনই জনকে জিজ্ঞাসা করে যে কিন্তু জন,
তুমি এমন কি খেয়েছিলে যেটার জন্য এমন হলো? এবং জন তখনই তার জামার পকেট থেকে একটা সবজি বার করে, যেটা কিনা এক ধরনের কচু বা যেটাকে শোলা কচু বলা হয়। এখানে ছবিতে আমি তোমাদের দেখিয়ে দিলাম। তো তোমরা এই সবজিটাকে কি নামে চেনো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। যাই হোক, এবার ওয়েন্ডি তো বাড়ি ফিরে আসে এবং সে বলে যে মা, আমি ওই কচুটা অর্থাৎ ওই বিষাক্ত কচুটাই তুলে রান্না করতে চাই। এবার এই কথা শুনে তার পরিবারের সকলেই অবাক হয়ে যায় যে তুমি কি পাগল হয়ে গেছো? ওটা খেলে সবাই মারা যাচ্ছে, সবার গলা চুলকাচ্ছে, আর ওটা তুমি রান্না করবে? কিন্তু ওয়েন্ডির মায়ের তার উপর বিশ্বাস ছিল। ওয়েন্ডির মা বলে যে তুমি কি সত্যিই পারবে ওটা রান্না করতে? ওয়েন্ডি বলে যে হ্যাঁ মা, ওটা কোনো বিষাক্ত সবজি না, ওটা এক ধরনের কচু। আমি জানি ওটা কি করে রান্না করতে হয়। আর ওটা যদি সবাই রান্না করতে শিখে যায় তাহলে কিন্তু এই গ্রামে দুর্ভিক্ষের প্রভাব থেকে অনেকেই বাঁচতে পারবে। শীতকালে অন্তত লোকের খাবার কোনো অভাব থাকবে না। এবার পরের দিন তো ডমিনিক আর ওয়েন্ডি জঙ্গলে যায় সেই কচু তুলতে, এবং তারা যখন সেখানে গেছিল ডমিনিক একটা জিনসেং দেখতে পায়। জিনসেং অত্যন্ত দামি এবং অত্যন্ত কার্যকারী একটা ভেষজ, যেটা সাহায্যে কিনা অনেক রোগ বিসুখ খুবই তাড়াতাড়ি সেরে যায়। এবার ডমিনিক তো সঙ্গে সঙ্গে সেই জিনসেংটা তুলতে যায়, কিন্তু তখনই সেখানে জিটা চলে আসে এবং বলে যে আমি আগে এটা দেখেছি, তাই এটা আমার। এবার এই নিয়ে তো ওয়েন্ডিদের সাথে তাদের ঝামেলা লেগে যায়। জিটা বলতে থাকে যে আমি এটা আগে দেখেছি। অন্যদিকে ওয়েন্ডি এবং ডমিনিক বলতে থাকে যে না, আমরা আগে এখানে এসেছি, সুতরাং এটা আমাদের। এবার জিটা তাও তর্ক করছিল, ঝগড়া করছিল, কিন্তু ওয়েন্ডি আর ডমিনিক তাদের কুড়ুল দেখিয়ে জিটাকে ভয় দেখায় এবং জিটাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। জিটা তো বলতে থাকে যে আমি তো তোমাদের দেখে নেব। এবার সেই জিনসিং নিয়ে তারা পাহাড়ের আশেপাশে কোথায় কচু পাওয়া যায় সেই সব খুঁজছিল, এবং তখনই ওয়েন্ডির মনে পড়ে যায় যে এই জায়গাতেই কিন্তু ডমিনিকের সেই অ্যাক্সিডেন্ট হয়েছিল, যাতে করে কিনা ডমিনিক মারা গেছিল। ওয়েন্ডি সঙ্গে সঙ্গে বলে যে দাদা, আজকে আমরা অন্য কোনো জায়গায় কচুগুলো খুঁজি, এই জায়গাটা খুব একটা ভালো মনে হচ্ছে না। এবং ওয়েন্ডি ডমিনিককে সেই জায়গা থেকে সরিয়ে নেয়, যাতে ডমিনিকের প্রাণ সে বাঁচাতে পারে। এবার তারা যখন কচু নিয়ে আসছিল গ্রামবাসীদের সাথে তাদের দেখা হয়। গ্রামবাসীরা তো বলে যে এটা নিয়ে তোমরা কি করবে, এটা তো খাওয়া যায় না। এবং ওয়েন্ডি বলে যে কোনো চিন্তা করো না, আমি জানি এটা কিভাবে খাওয়া যায়, আর আমি গ্রামের সবাইকেও শিখিয়ে দেব কিভাবে এটা রান্না করে খেতে হয়। ওয়েন্ডি তো বাড়িতে এসে জিনসেং দিয়ে স্যুপ বানায় এবং সেই স্যুপের মধ্যে সে তার সেই জাদুই ঝর্ণার জলও মিশিয়ে দিয়েছিল, যাতে তার পরিবারের লোকজনরা সেটা খেয়ে আরো সুস্থ হেলদি থাকতে পারে। এবং সেই খাবার খেয়ে তার পরিবারের লোকেরা তো খুব খুশি হয়। এবার রাতের বেলা ওয়েন্ডি সেই জাদুই ঝর্ণার জল জর্ডানের কাছে নিয়ে আসে, কারণ সে তো জর্ডানকে কথা দিয়েছিল যে সেই জাদুই ওষুধ সে জর্ডানকে দেবে। এবার জর্ডান তো বলে যে অনেক ধন্যবাদ, কিন্তু এই ওষুধ তুমি কোথা থেকে পাচ্ছ? ওয়েন্ডি বলে যে তুমি সেই নিয়ে চিন্তা করো না, এটা একটা সিক্রেট। এবার জর্ডান বলে যে এটা তো আমি এমনি এমনি নিতে পারি না, তার বদলে আমি তোমাকে কিছু উপহার দিতে চাই। এবং তার বদলে জর্ডান ওয়েন্ডিকে দামি দামি কিছু ভেষজ দেয়। ওয়েন্ডি বলে যে না না, আমি এসব নিতে পারবো না। জর্ডান বলে ওঠে যে কেন, তোমার কি এগুলো পছন্দ হয়নি? এবং ওয়েন্ডি তখনই বলে যে আরে সেটা না, আসলে এইসব গিফট দিয়ে আমি কি করব? তুমি এত হ্যান্ডসাম, তার চেয়ে ভালো তুমি আমার সাথে একদিন ডেটে চলো। আসলে ওয়েন্ডি প্রাচীনকালে চলে মডার্ন যুগের ফ্লার্টিং সে ছাড়তে পারেনি। এবার এই কথা বলার সাথে সাথেই জর্ডান তো বলে যে ওয়েন্ডি, আপনি কিন্তু নিজের সম্মান ভুলে যাচ্ছেন। ওয়েন্ডি বুঝতে পারে যে সে ভুল জায়গায় এই কথা বলে ফেলেছে এবং সে বলে যে আরে না না, আমি তো মজা করছিলাম। আসলে তোমাকে আমি কেনই বা পছন্দ করব? আমার একজন স্বপ্নের রাজকুমার আছে যাকে আমি ভীষণ ভালোবাসি। এবার জন আর জ্যাক তো বলে ওঠে যে সেটা আবার কে? এবং ওয়েন্ডি তখনই মনে মনে ভাবে যে আমি গল্পটাতে পড়েছিলাম যে গল্পের হিরো হচ্ছে জেনারেল সেন, আর গল্পতে তো জেনারেল সারাক্ষণ অসুস্থই ছিল, সুতরাং তার নাম নিলে এখানে কেউই তাকে চিনবে না। কিন্তু ওয়েন্ডি জানতো না যে জর্ডানই আসলে জেনারেল সেন। ওয়েন্ডি বলে যে আমার স্বপ্নের হিরো জেনারেল সেন, সে তো ভীষণ হ্যান্ডসাম, সে আমাদের দেশের জন্য কত কি করেছে, যুদ্ধক্ষেত্রে কত শত্রুকে হারিয়েছে, কত লোকের প্রাণ বাঁচিয়েছে। এবার এই কথা শুনে জন আর জ্যাক তো মিটি মিটি হাসতে থাকে যে হ্যাঁ সত্যিই তো, জেনারেল সেন তো সত্যি কত সাহসী। এবং জর্ডান তো ব্লাশ করতে থাকে। ওয়েন্ডি বলে যে আমি তো জেনারেল সেনের প্রশংসা করছি, তুমি হঠাৎ এত ব্লাশ করছো কেন? এবং জর্ডান তখনই কথা ঘুরিয়ে বলে যে না না, আসলে আমি গ্রামবাসীদের থেকে আজকে শুনলাম তুমি নাকি তাদের ওই বিষাক্ত জিনিসটা খাওয়া শেখাবে, সেটা কি সত্যি?
এবং ওয়েন্ডি বলে যে হ্যাঁ, কালকে গ্রামের সকলকে আমি সেটা শেখাবো। জর্ডান বলে যে তাহলে কালকে আমিও সেখানে উপস্থিত থাকবো। এবার ওয়েন্ডি তো সেখান থেকে চলে যায়, কিন্তু জন আর জ্যাক তো তখনও জর্ডানের পিছনে লাগছিল। জেনারেল সেন, আপনি সত্যিই কত হ্যান্ডসাম, এখানে এসেও আপনি আপনার একজন মনের মতো ফ্যানও পেয়ে গেছেন। যাই হোক, এবার আমরা পরের দিনের দৃশ্য দেখতে পাই। সেই দিন ওয়েন্ডি তার গ্রামের সকলকে দেখায় যে কিভাবে এই কচু খেলে তার বিষের কোনো প্রভাব পড়বে না, এবং সেখানে হাজির হয় কাই এবং জিটা। এবার কেউই তো বিশ্বাস করতে চায় না যে এইভাবে খাওয়া সম্ভব। গ্রামের মোড়ল তাকে জিজ্ঞাসা করে যে ওয়েন্ডি, তুমি এমন করে রান্না করাটা কিভাবে শিখলে? এবং ওয়েন্ডি বলে যে আসলে আমি একটা বইয়ে পড়েছিলাম, আমি নিজে এটা ট্রাই করে দেখেছি। তোমরা সম্পূর্ণ বিশ্বাস করতে পারো, তোমরা যদি বিশ্বাস না করো তাহলে আমি আগে খেয়ে দেখাচ্ছি। এবং ওয়েন্ডি সেটা খেতে যায়, তো তখনই জিটা বলে ওঠে যে আজকে যদি তুমি এটা খাও তাহলেও তোমার কিছু হবে না, কারণ আগের দিন তো তুমি আমার দেখা জিনসেনটা চুরি করে নিয়েছো। জিনসেন যদি কেউ খায় তারপর বিষাক্ত কিছু খেলেও তার উপর প্রভাব পড়বে না, কিন্তু আমরা গ্রামবাসীরা যদি ওটা খাই তাহলে তো আমরা মরে যাবার। গ্রামবাসীরাও বলতে থাকে যে হ্যাঁ, ওয়েন্ডি তো বরাবরই ভীষণ লোভী, সুতরাং ওর কথায় বিশ্বাস করা যাবে না। এবার এইসব কথা যখন গ্রামবাসীরা বলছে, নিক তো একটা চপার হাতে নিয়ে তাদের দিকে ছুটে যায় যে আমার বোনের নামে কেউ বাজে কথা বলবে না। রিটা তো বলে ওঠে যে আগের দিন তোমরা আমার জিনসেন চুরি করে খেয়ে নিয়েছো, তার ক্ষতিপূরণ হিসেবে আমাকে 200 টাকা দাও। এবার এরিনও তো তখন ওয়েন্ডির সাপোর্টে কথা বলতে চলে আসে যে তোমাদের লজ্জা করে না? আগের দিন তোমরা ওয়েন্ডির পেন্ডেন্ট চাইছিলে, আর আজকে তোমরা ওর থেকে টাকা চাইছো? তোমাদের মতো নির্লজ্জ সারা গ্রামে কেউ নেই। জিটা তো চেঁচাতে থাকে যে তোমাদের আমি জেলে দেব, তোমরা আমার জিনিস চুরি করেছো। এবং জর্ডন তখনই এসে বলে যে জেলে দেবে, কিন্তু গভর্নমেন্ট কিন্তু তার জন্য কিছুই করবে না, কারণ এটা এই গ্রাম থেকে পাওয়া জিনসে, আর সেটা এই গ্রামের লোকেরাই খেয়েছে, আর তোমরা এই গ্রামের বাইরের লোক। অর্থাৎ কাই আর জিটা এই গ্রামের ছিল না, তারা বাইরে থেকে এসে এখানে থাকছিল, তাই গ্রামের মোড়ল এবং বাকিরাও তাদের চুপ করিয়ে দেয়। কিন্তু ওয়েন্ডির কচু খাওয়ার জন্য কেউই তৈরি ছিল না, সবাই বলছিল যে এটা বিষাক্ত, এটা আমরা কেউই খেতে চাই না। এবং তখনই জর্ডন এগিয়ে আসে। জর্ডন বলে যে আমি খাবো, এবং তখন জ্যাকও সেখানে আসে এবং বলে যে আমিও খাবো, আমি কখনোই জিনসিং বা অন্য কিছু খাইনি, তাই কিছু হওয়ার হলে আমার হবে, কিন্তু আমি জানি যে ওয়েন্ডি আমাদের মিথ্যে কথা বলছে না। এবার জ্যাক তো সঙ্গে সঙ্গে সেটা খায় এবং দেখা যায় যে কিছুই হয় না। গ্রামের লোকেরা বলে যে কিছুক্ষণ ওয়েট করা যাক, এবং প্রায় 1 ঘন্টা কেটে যায়, তো তারপরেও জ্যাকের কিচ্ছু হয় না। এবার গ্রামের লোকেরা সবাই তো ঝাঁপিয়ে পড়ে সেই নতুন সবজি খাওয়ার জন্য, এবং প্রত্যেকে সেই কচুর স্যুপ খেয়ে বেশ খুশি হয়। সবাই বলে যে এবার তো আর শীতকালে আমাদের খাবারের কোনো অভাবই থাকবে না। এবার সবাই যখন খাওয়া দাওয়া করছিল সেই সুযোগে কাই আর জিটা সেখান থেকে পালায়। এবার জর্ডন ওয়েন্ডিকে বলে যে ওয়েন্ডি, তুমি খুবই গুরুত্বপূর্ণ একটা আবিষ্কার করেছো, যেটা কিনা শীতকালে আমাদের দেশের লোকেদের অনেক সাহায্য করবে। তুমি এই জিনিসটা গভর্নমেন্টের কাছে রিপোর্ট করো। তুমি যে এরকম একটা আবিষ্কার করেছো সেটা যদি গভর্নমেন্ট জানতে পারে তোমাকে নিশ্চয়ই পুরস্কৃত করবে। এবং ওয়েন্ডি ঠিক করে যে তার এই আবিষ্কারের কথা সে সরকারকে জানাবার। অপরদিকে আমরা কাই আর জিটাকে দেখতে পাই, যারা কিনা ওয়েন্ডির এই বিষয়টা নিয়ে একদমই খুশি ছিল না। কাই বলে যে ওয়েন্ডি তো মনে হচ্ছে এবার ফেমাসও হয়ে যাবে, কিন্তু সেটা আমরা কি করে আটকাবো? এবং তখনই তারা প্ল্যান করে যে তারা ওয়েন্ডির আগে গিয়ে সরকারকে এই খবরটা জানাবে, এবং তারা সরকারকে বলবে যে তারাই এই পদ্ধতিটা আবিষ্কার করেছে, যাতে সমস্ত ক্রেডিটটা তারা চুরি করতে পারে। এবার পরের দিন আমরা দেখতে পাই যে গ্রামের লোকজনেরা তো ওয়েন্ডির ওপর ভীষণ খুশি হয়ে তার জন্য অনেক উপহার নিয়ে আসে। যার পক্ষে যেটা সম্ভব ছিল, যার বাগানে যেটা ফলতো সেই সব জিনিস তারা নিয়ে আসে, এবং তারা বলে যে তুমি আমাদের এত সুন্দর একটা জিনিস শিখিয়েছো, তাই তোমাদের পরিবার আমাদের থেকে যা যা টাকা ধার নিয়েছিল সেগুলো আমরা মুকুব করে দিলাম। কিন্তু ওয়েন্ডি বলে যে তার কোনো দরকার নেই, তোমরা আমাকে আর 1 মাস সময় দাও, আমি তোমাদের সবার টাকা চুকিয়ে দেব। অপরদিকে আমরা জর্ডন এবং জ্যাককে দেখতে পাই। জ্যাক বলে যে মাস্টার, আপনি তো সবই জানেন যে কালকে ওয়েন্ডি কোর্টে যাবে এই ব্যাপারটা জানাতে, কিন্তু সেখানকার ম্যাজিস্ট্রেট মিস্টার ফ্যাসে তো অত্যন্ত ঘুষখোর কোরাপ্টেড একটা লোক, তাকে নিয়ে অনেক লোকে নালিশও করেছে ওয়েন্ডির যদি কোনো বিপদ হয়। এবং জর্ডন বলে যে ঠিকই বলেছ, তবে এখনই আমি আমার আসল পরিচয় ফাঁস করতে চাই না। তুমি তাড়াতাড়ি ক্যাপিটালে যাও এবং মেয়রকে গিয়ে সবটা জানাও, যাতে তিনি সবটা সামলে নেন। এবার জ্যাক তো সেখান থেকে বেরিয়ে যায়, এবং তারপরে সেখানে জন আসে, এবং ওয়েন্ডি জনের হাত দিয়ে জর্ডানের জন্য চিকেন স্যুপ পাঠিয়েছিল, যেটা খেয়ে জর্ডান ভীষণ খুশি হয়।
এবার জন তো তখনই বলে এই যে মাস্টার, কালকে তো ওয়েন্ডি কোর্টে যাচ্ছে, আপনিও অনেকদিন বাইরে কোথাও বেরোননি, তাহলে কালকে আপনি একটু ঘুরে আসুন না বাইরে থেকে। এবার এই কথা শুনে জর্ডান তো জনকে খুব চোখ গরম দেয় এবং জন তখনকার মতো সেখানেই চেপে যায়। এবার পরের দিন ওয়েন্ডি কোর্টের সামনে গিয়ে দেখে যে সেখানে তো জর্ডান হাজির হয়েছে। ওয়েন্ডি বলে যে আপনি এখানে, এবং জর্ডান বলে যে না, আসলে ঘুরতে বেরিয়েছিলাম তো, তা মনে পড়লো যে তুমি আজকে কোর্টে আসবে, তাই জন্যই আমি এখানে এলাম। এবার তারা যখন কোর্টে ঢুকতে যাচ্ছিল তখনই কোর্টের যে দারোয়ান ছিল সে বলে যে কিভাবে কচু খেতে হয় তোমরা সেটা জানাতে এসেছো। আসল আবিষ্কারক যে সে ভেতরে গিয়ে সবটা আগে থেকেই জানিয়ে দিয়েছে, তোমরা এখন এখান থেকে ভাগো। এবার ওয়েন্ডি তো বুঝতে পারে না যে এটা কি হচ্ছে। দারোয়ানটি বলে যে ও একজন স্কলার, ওর থেকে ভালো তুমি গ্রামের একটা মেয়ে তুমি জানবে। এবং তখনই ভেতর থেকে বেরিয়ে আসে কাই, জিটা এবং ম্যাজিস্ট্রেট ফ্যাং। এবার তখনই ওয়েন্ডি বুঝতে পারে যে আচ্ছা, তার মানে এটা কাইয়ের কিট। এবার দারোয়ানটি তো ফ্যাংকে বলে যে ম্যাজিস্ট্রেট, এই মেয়েটা বলছে যে আসলে ওই আবিষ্কার করেছে কি করে কচু খেতে হয়, আর এই লোকটি সেটা চুরি করে আপনার কাছে এসে বলছে। ওয়েন্ডি বলে যে আপনার যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে পিচ ব্লসম ভিলেজে গিয়ে আপনি সবাইকে জিজ্ঞাসা করুন, তাহলেই আপনি বুঝতে পারবেন যে আসল আবিষ্কারক কে। এবার জর্ডনও তো তখন বলে যে হ্যাঁ, ওয়েন্ডির কথার সাক্ষ্য হিসেবে আমরা এখানে আছি, এবং জনও তাতে সায় দেয়। কিন্তু কাই তখনই বলে যে ম্যাজিস্ট্রেট, আসলে গ্রামের সব লোকেদের ও হাত করে রেখেছে, গ্রামের লোকেরা তো ওর হয়ে সায় দেবে। আমি যখন এইটা গ্রামের লোকেদের দেখাচ্ছিলাম তখন ও সবটা জেনে নিয়েছে এবং নির্লজ্জের মতো আমার ক্রেডিট নিতে চলে এসেছে। এবার ম্যাজিস্ট্রেট তো কিছুতেই ওয়েন্ডির কথা বিশ্বাস করছিল না এবং ম্যাজিস্ট্রেট ওয়েন্ডিকেই 10 ঘা চাবুকের বাড়ি মারার শাস্তি দেয়। এবার দারোয়ানটি যখন ওয়েন্ডিকে মারতে আসে তখনই জর্ডান তাকে এক লাথি মেরে সরিয়ে দেয়। জর্ডান নিজে তো তখন রিকভারি পিরিয়ডে ছিল, তারও মুখ থেকে রক্ত উঠে আসে এবং ওয়েন্ডি তখনই তার জাদুই ঝর্ণার জল জর্ডানকে খাইয়ে দেয়। এবার ওয়েন্ডি তো বলে যে ম্যাজিস্ট্রেট, আপনি সত্যি কথাটা না জেনে একজন অসহায় নিরীহ লোককে মারার কথা বলছেন, আপনি কেমন ম্যাজিস্ট্রেট। এবার ম্যাজিস্ট্রেট এই কথা শুনে আরো রেগে যায় এবং সে বলে যে তোমাকে তো আমি 10 ঘা চাবুক দিয়ে ছেড়ে দিচ্ছিলাম, এবার তোমাকে 50 ঘা চাবুক দিতে হবে। এবং ম্যাজিস্ট্রেটের দারোয়ানরা তখনই সেখানে এসে ওয়েন্ডিকে ঘিরে ধরে। ওয়েন্ডি বলে যে ম্যাজিস্ট্রেট ফাং, একজন স্কলার মানেই তার চরিত্র যে ভালো হবে সেটা কিন্তু না, জ্ঞানী ব্যক্তি মানেই যে সে চরিত্রবান হবে এমনটা না। আপনার উচিত ছিল পুরো ব্যাপারটা ভালো করে যাচাই করা। ও শিক্ষিত হলেও ও কিন্তু হিপোক্রিট। ওদিকে কাই আর জিটা তো বলতে থাকে যে ম্যাজিস্ট্রেট, আপনি একজন এত বুদ্ধিমান ব্যক্তি, আপনি কি এই গাইয়া মেয়েটার কথায় আমাদের ভুল বুঝবেন নাকি? এবং ম্যাজিস্ট্রেট ফাংয়ের এই নেচারের কথা তো জর্ডানরা আগে থেকেই জানতো, এবং তাই জন্যই তোমাদের মনে আছে সে জ্যাককে মেয়রকে ডেকে আনার জন্য পাঠিয়েছিল। এবং জ্যাক ততক্ষণে মেয়র শুকে নিয়ে সেখানে চলে আসে। ওদিকে ওয়েন্ডি তো বলতে থাকে যে কাই, তোমার এই 2 নম্বরের কথা আমি সারা গ্রামে সারা রাজ্যে রটিয়ে দেবো, তারপর আমি দেখবো যে তোমাকে কে পরীক্ষায় বসতে দেয়। এবার তখনই তো জিটা কানে কানে কাইকে বলে যে কাই, এই মেয়েটা আমাদের জন্য খুবই খতরনাক হয়ে যাচ্ছে, ওকে এখানেই মেরে ফেলতে পারলে ভালো হয়। এবং কাই ম্যাজিস্ট্রেট ফাংকে বলে যে ম্যাজিস্ট্রেট, আপনি যথেষ্ট বুদ্ধিমান, আপনি একজন সম্মানীয় ব্যক্তি, আপনি এরকম একটা গ্রামের মেয়েকে নিজের অপমান করতে দেবেন না, আপনি সিদ্ধান্ত নিন যে ওর সাথে কি করবেন। এবং ম্যাজিস্ট্রেট তখনই বলে যে ঠিক বলেছ, এই মেয়েটাকে এক্ষুনি মেরে ফেলতে হবে এবং তার সাথে যে দুজন আছে তাদেরকেও। এবার জন তো তখনই তরোয়াল উঁচিয়ে বলে যে কি, আমার মাস্টার কে তোমরা জানো, আমার মাস্টারের উপর হামলা করবে? জিটা তো বলে ওঠে যে কে তোমার মাস্টার, ও তো একটা গ্রামেরই কৃষক ফৃষক হবে, তাকে নিয়ে আবার এত বড় বড় কথা। এবং তখনই সেখানে মেয়র শু চলে আসে। এবার মেয়র তো সঙ্গে সঙ্গে জর্ডানের দিকেই ছুটে গিয়ে তাকে বো করে। আসলে মেয়র ভুলে গেছিল যে জর্ডানের আত্মপরিচয় তাকে গোপন রাখতে হবে। এবার মেয়র তো তখনই ম্যাজিস্ট্রেট ফাংকে বলে যে ম্যাজিস্ট্রেট, আপনি একটা এত গুরুত্বপূর্ণ পজিশনে রয়েছে, সেখানে কোনো রকম ইনভেস্টিগেট না করেই আপনি একটা সিদ্ধান্ত নিয়ে নিলেন। এবার কাই তো বলে যে আমার কথা বিশ্বাস করুন মেয়ার, আসলে আমি ওটা আবিষ্কার করেছিলাম এবং আমি সেটাই ম্যাজিস্ট্রেট ফাংকে জানাতে এসেছিলাম। কিন্তু তারপর ওয়েন্ডি এখানে এসে আমার কাজের ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে।
এবার ওয়েন্ডি তো বলে যে না, আমাদের গ্রামের লোকেদের গিয়ে জিজ্ঞাসা করলেই পুরোটা জানা যাবে। এবার মেয়র সু তো তখনই ফ্রাঙ্ককে ঠাস করে এক চড় মারে এবং সে ওয়েন্ডিদের গ্রামের লোক পাঠায় পুরো ঘটনাটা জেনে আসার জন্য। এবার সেখান থেকে লোকেরা গিয়ে জেনে আসে যে হ্যাঁ, আসল আবিষ্কার তো ওয়েন্ডিই করেছিল। এবার ম্যাজিস্ট্রেট ফাং তো তখন কাইদের ওপর প্রচন্ড রেগে যায় এবং সে তার লোকদের বলে যে এক্ষুনি এদের দুজনকে ধরো, এদেরকে এক্ষুনি শাস্তি দিতে হবে। এবার তাদের তো ফাইনও করা হয় এবং কাইকে তো ভালো করে বেতের বাড়িও দেয়া হয়। অপরদিকে ম্যাজিস্ট্রেট ফাং তো নিজের ভুল বুঝতে এবং তাই জন্য সে ওয়েন্ডিকে 500 টাকা পুরস্কার স্বরূপ দেয়। আর ওয়েন্ডি তো বাইরে বেরিয়ে জর্ডানকে বলে যে জর্ডান, আজকে ভালোই বেশ ঘটনা ঘটলো, কিন্তু আমি দেখলাম যে জ্যাক মেয়র সুকে নিয়ে এলো, তাহলে জ্যাক মেয়রকে কি করে চিনলো? এবং জর্ডান তখনই মিথ্যা করে বলে যে আসলে অনেকদিন আগেই আমি মেয়রকে একটা সাহায্য করেছিলাম, সেটারই প্রতিদান স্বরূপ মেয়র আজকে আমাকে সাহায্য করলো। ওয়েন্ডি তো তখনই বলে যে তোমার জন্যই আজকে আমরা সুস্থ স্বাভাবিকভাবে এখান থেকে ফিরে আসতে পারলাম, চলো আজকে আমি তোমাদের ট্রিট দেব। এবং ওয়েন্ডি তো তাদেরকে নিয়ে সেখানকার বাজার এরিয়ায় আসে এবং সবার জন্য অনেক শপিংও করে। কিন্তু বাজারে আসার আসল উদ্দেশ্য ওয়েন্ডির রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করা ছিল না, আসলে সে বাজার এরিয়াটা পর্যবেক্ষণ করছিল। ওয়েন্ডি মনে মনে ভাবে যে এমনিতেও আমার কাছে জাদুই ঝর্ণার জল আছে, সেইটা দিয়ে আমি স্যুপ বানিয়ে বেচতে চাই। সে জর্ডানকে বলে যে জর্ডান, আমি আসলে এখানে একটা ব্যবসা শুরু করার বুদ্ধি নিয়ে এসেছি। জর্ডান বলে যে কিন্তু তুমি কি বিক্রি করবে? এবং ওয়েন্ডি বলে যে আমি হট অ্যান্ড সাওয়ার স্যুপ বিক্রি করতে চাই। এবার ওয়েন্ডি তো সেখানে দেখছিল যে বাজার এলাকায় কি কি দোকান আছে, কি কি পাওয়া যায়। এবং তখনই উল্টো দিক থেকে কাই এবং জিটা আসছিল। কাইয়ের তো মার খেয়ে তখন খারাপ অবস্থা হয়ে গেছিল, সে রীতিমতো খোঁড়াচ্ছিল। এবং তখনই জিটা বলে যে দাঁড়াও, এখনই জনসমক্ষে ওকে আমরা আবার অপমানিত করব, আমাদের সুযোগ এখনো হাতছাড়া হয়নি। ফলে কাই তো ল্যাংচাতে ল্যাংচাতে গিয়ে ইচ্ছা করে ওয়েন্ডির সাথে ধাক্কা লাগিয়ে পড়ে যায় এবং সে বলতে থাকে যে ওরে বাবা, আমাকে ধাক্কা মেরে ফেলে দিল, আমার পা ভেঙে দিল। জিটাও লোকজনের সামনে কান্নাকাটি করে সিন ক্রিয়েট করতে থাকে যে তোমরা সবাই আমাদের অপমানিত করার চেষ্টা করছো, আমার স্বামীকে ওরা মেরে ফেলে দিল, তার জন্য আমাদের ক্ষতিপূরণ লাগবে। এবার আশেপাশের লোকেরাও তো বলতে থাকে যে সত্যিই তো, বেচারার তো পায়ের এই অবস্থা, ওকে ক্ষতিপূরণ দেওয়াই দরকার, যতই হোক ও একজন স্কলার। এবার জিটা তখনই বলে যে তোমরা আমাদের ক্ষতিপূরণ দেবে কিনা বলো, না হলে তোমাদের এক্ষুনি কোর্টে নিয়ে যাব। তোমাদের জন্য আমার স্বামীর যদি কিছু হয়ে যায়, আমরা গ্রাম থেকে এসেছি, গরিব বলে কি আমাদের কোনো দাম নেই? এবার জন আর জ্যাক তো সঙ্গে সঙ্গে তাদের মারতে যাচ্ছিল, কিন্তু ওয়েন্ডি বলে যে দাঁড়াও, আমি ওদের মজা দেখাচ্ছি। এবার ওয়েন্ডি তো তখনই নিজেও বসে পড়ে এবং কাঁদতে শুরু করে। ওয়েন্ডি বলে যে কাই, তোমাকে তো কতবার করে বলা হয়েছিল যে জিটার সাথে বিয়ে করলে তোমার ভাগ্য খারাপ হবে, দেখেছো তো ওর সাথে থাকার পর থেকে তোমার ভাগ্য কি খারাপ দিকেই না চলেছে, একের পর এক দুর্ঘটনা তোমার সাথে হতেই থাকছে। এবার জিটা তো তখনই ঘুষি পাকিয়ে ওয়েন্ডিকে মারতে যায়, কিন্তু জর্ডান তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। এবার ওয়েন্ডি বলতে থাকে যে কাই, আমাকে মিথ্যে কথা বলছি বলো, যবে থেকে তুমি জিটার সাথে আছো একের পর এক খারাপ ঘটনা তোমার সাথে হচ্ছে, গ্রামের লোকেরা তোমাকে মারতে যাচ্ছে, তোমাকে ম্যাজিস্ট্রেটও চাবুকের বাড়ি দিচ্ছে, 50 চাবুকের বাড়ি। এবার এই সব কথা শুনে দর্শক বুঝতে পারে যে তার মানে কাই আদপেও খুব একটা সুবিধার লোক না এবং কাইয়ের একে একে সমস্ত কীর্তিকলাপ ফাঁস হয়ে যাচ্ছিল। ফলে কাই তো উঠেই আগে জিটাকে ঠাস করে এক চড় মারে এবং বলে যে তোমার জন্য এইসব হচ্ছিল, এক্ষুনি ওদের কাছে ক্ষমা চাও। এবং জিটা তাদের কাছে ক্ষমা চাইতে বাধ্য হয় এবং তারা দুজন সেখান থেকে চলে যায়। এবার ওয়েন্ডি তো বাড়ি ফিরে আসে এবং ফিরে এসেই সে আগে অ্যাডামের জন্য যে খাবার দাবার এনেছিল সেগুলো দেয় এবং সেগুলো অ্যাডামের বন্ধুদের সাথে ভাগ করে নেওয়ার জন্য বলে। এবং ওয়েন্ডি তার পরিবারের বাকিদের জন্যও অনেক নতুন নতুন উপহার এনেছিল, যেগুলো দেখে কিনা তার মা, দাদা এবং বৌদি ভীষণই খুশি হয়। এবং পুরস্কারের পাওয়া টাকা থেকে ওয়েন্ডি তো তার বৌদির থেকে সে যে টাকা ছিনিয়ে নিয়েছিল সেটাও শোধ করে দেয় এবং সে তার দাদাকেও টাকা দেয় যাতে দাদা তাদের গ্রামে যে সমস্ত ধার দেনা ছিল সেগুলো শোধ করতে পারে। এবং ওয়েন্ডি সংসার খরচ হিসাবে তার মায়ের হাতেও টাকা তুলে দেয়, যাতে কিনা তাদের সংসারে সবাই খুব খুশি হয়। এবং ওয়েন্ডি তখনই বলে যে আজ থেকে আমি অ্যাডামের পড়াশোনার সমস্ত দায়িত্ব নিলাম, যতই হোক আমার জন্যই ওর পড়াশোনা বন্ধ হয়ে গেছিল। এই কথা শুনে বৌদি এবং দাদা অর্থাৎ ডমিনিক আর এরিন তো অবাক হয়ে বলে যে না না, তার কোনো দরকার নেই, তুমি কেন নেবে, আমরাই এসব করতে পারবো। ওয়েন্ডি বলে যে না,
আমি তো বলছি, আমি ওর স্কুলের ফিসটা দিয়ে দেব। তোমরা না হয় ওর বই খাতা কিনে দিও। এবং ওয়েন্ডি ঠিক করে সে অ্যাডামকে শহরের সবচেয়ে নামি দামি স্কুলে ভর্তি করবে। এবার ডমিনিক আর এরিন তো বলে ওঠে যে কিন্তু এত টাকা আমরা কোথায় পাবো? এবং ওয়েন্ডি তখনই বলে যে আমি একটা নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছি। আমি আমাদের ক্যাপিটালে হট অ্যান্ড সাওয়ার স্যুপ বিক্রি করব। এবার ওয়েন্ডি তো পরের দিন বাড়িতেই তার সেই স্যুপ বানিয়ে দেখে এবং সেই স্যুপে সে তার জাদুই ঝর্ণার জলও কিছুটা মিশিয়ে দেয়, যার ফলে সেই স্যুপের টেস্ট আরো দ্বিগুণ হয়ে যায়। এবং সেই স্যুপ খেয়ে তার বাড়ির সকলেও বলে যে এটা দারুণ খেতে। এবং ওয়েন্ডি তার দাদার সাথে পরের দিন শহরের বাজারে একটা ঠেলা লাগায়, যেটাই কিনা সে স্যুপ বিক্রি করছিল। কিন্তু কোনো লোকই তাদের স্যুপ খাওয়ার জন্য এগিয়ে আসছিল না। তারা 1 ঘন্টা ধরে দাঁড়িয়েছিল এবং নানা লোককে ডাকার চেষ্টা করছিল, কিন্তু কেউই তাদের এই হট অ্যান্ড সাওয়ার স্যুপ খাচ্ছিল না। এবার তখনই তো সেখানে একটি লোক আসে এবং ওয়েন্ডি বলে যে আপনি একবার ট্রাই করে দেখুন না, আমি না হয় ফ্রিতেই দেব। লোকটি বলে যে এই তোমাদের স্যুপের কালার, এটা তো দেখেই মনে হচ্ছে কেমন যেন বিষাক্ত কিছু একটা হবে। কিন্তু ততক্ষণে সেখানে জর্ডানও চলে এসেছিল এবং জর্ডান বলে যে আমি স্যুপ খেয়ে দেখছি কেমন খেতে। এবার জর্ডান, জন, জ্যাক এরা তো সবাই স্যুপ খায় এবং তারা বলে যে এই স্যুপ তো দারুণ খেতে। তাদের কথায় বিশ্বাস করে অপর লোকটিও স্যুপ খায় এবং সেও খেয়ে বুঝতে পারে যে এই স্যুপটা সত্যিই ভালো খেতে। এবার আস্তে আস্তে তাদের দোকানে ভিড় জমতে থাকে। ধীরে ধীরে সবটাই বিক্রি হয়ে যায়। কিন্তু দূর থেকে এই দৃশ্য জিটা দেখছিল এবং ওয়েন্ডির এই উন্নতি জিটার তো কিছুতেই সহ্য হচ্ছিল না। এবার স্যুপ বিক্রি করে তারা ফিরে আসছিল এবং তখনই জর্ডান বলে যে ওয়েন্ডি, তুমি সত্যিই আমার জন্য খুব লাকি। ওয়েন্ডি বলে যে মানে? এবং জর্ডান বলে যে না না, আসলে তোমার সাথে দেখা হওয়ার পরই আমার শরীরটা আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছে। কিন্তু জর্ডান আর ওয়েন্ডির এই কাছাকাছি আসাটা ডমিনিকের খুব একটা ভালো লাগে না। একজন প্রোটেক্টিভ দাদা হিসেবে সে তো তাদের মাঝখানে চলে আসে এবং সে বলে যে জর্ডান, তোমার স্যুপ খাওয়া তো হয়ে গেছে, এবার যাও যাও, তুমি তোমার বাড়ির পথে হাঁটা লাগাও। এবার তারা যখন সেখান দিয়ে যাচ্ছিল তখনই তারা এরিন এবং অ্যাডামকে দেখতে পায়। এরিন অ্যাডামকে নিয়ে সেই স্কুলে ভর্তি করাতে এসেছিল, কিন্তু সেই স্কুল থেকে তাদেরকে ধাক্কা মেরে বার করে দেওয়া হয়। এবার এই দৃশ্য দেখে ওয়েন্ডিরা তো সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যায়। ওয়েন্ডি বলে যে কি ব্যাপার, তোমাদেরকে বার করে দিচ্ছে কেন? এবং এরিন বলে যে স্কুলে ভর্তি করার ডোনেশন হিসেবে ওরা 5টা রৌপ্য খণ্ড চাইছে। এতটা দেওয়া কি আমাদের পক্ষে সম্ভব? এবং স্কুলের লোকটি তো বলে উঠে যে দেওয়া যখন সম্ভব না, ভর্তি হতে কেন এসেছো? তোমাদের মতো গরিবদের জন্য আমাদের স্কুল না। তোমরা যদি 5টা রৌপ্য মুদ্রা দিতে নাই পারো তাহলে তোমরা এই স্কুলে পড়বে কোন সাহসে, হ্যাঁ? এবার ওয়েন্ডি তখনই বলে যে আমি তোমার সাথে কথা বলতে চাই না, স্কুলের মাস্টার কে আছে তাকে ডেকে আনো। এবার এই কথা শুনে লোকটি তো বলে যে আমাকে অপমান করা, আমার সাথে কথা বলবে না, এবং সে ওয়েন্ডের দিকে ঘুষি পাকিয়ে তেড়ে আসে। কিন্তু জর্ডান তখনই জ্যাককে নির্দেশ দেয় এবং জ্যাক তো গিয়ে লোকটিকে এক ধাক্কায় ফেলে দেয়। এবার এই সব ঝগড়াঝাটির আওয়াজ শুনে এই স্কুলের যে মাস্টার ছিল জিওন সেখানে বেরিয়ে আসে এবং জিওনের সাথে সেখানে আমরা কাইকেও দেখতে পাই। কাই তো ওয়েন্ডিকে দেখে বলে যে ওয়েন্ডি, তুমি এখানেও এসে গেছো ঝামেলা করতে? এবং জিওন কাইকে বলে যে কাই, তুমি কি এই মেয়েটাকে চেনো? কাই বলে যে হ্যাঁ, এই মেয়েটার সাথেই তো আমি বিয়ে ভেঙে দিয়েছিলাম। জিওন তো বলে ওঠে যে তোমার মতো একটা অপদার্থ মেয়ে আমার স্কুলে কি করছে? এবং ওয়েন্ডি তখনই বলে যে আমি অপদার্থ, নাকি যারা ঘুষ নিয়ে স্টুডেন্টদের স্কুলে ভর্তি করে তারা অপদার্থ? কাই তো বলে ওঠে যে তোমার যদি টাকা দেওয়ার ক্ষমতা না থাকে তাহলে চলে যাও। এমনিতেও অ্যাডামের মাথায় কোনোই বুদ্ধি নেই, অ্যাডাম পড়াশোনার আদৌ কিছু জানে? এবং ওয়েন্ডি তো তখনই বলে ওঠে যে অ্যাডামের মাথায় বুদ্ধি নেই, নাকি তুমি অ্যাডামকে হিংসা করছো? তুমি জানো যে বড় হয়ে অ্যাডাম অনেক ভালো একটা স্টুডেন্ট হবে, তাই জন্যই তুমি অ্যাডামকে তাড়িয়ে দিতে চাইছো। এবার এরিন তখনই বলে যে ঠিক আছে, চলো আমরা অ্যাডামকে অন্য স্কুলে ভর্তি করি। কিন্তু জীবন তখনই বলে ওঠে যে আমি যদি একবার বলে দিই তাহলে এই শহরের কোনো স্কুলই ওকে ভর্তি নেবে না। যাই হোক, তোমরা এখন আমার স্কুলের সামনে ঝামেলা করো না, এখনই আমাদের এখানে অপর একজন গেস্ট আসবেন। এবং তখনই সেখানে অপর একটি স্কুলের মাস্টার মিস্টার জিয়ান হাজির হয়। এবার জিয়ান তো জর্ডানকে আগে থেকেই চিনতো এবং সে আগে সেই জর্ডানকে বউ করে। জর্ডান সঙ্গে সঙ্গে কথা ঘুরিয়ে বলে যে আরে আপনি বউ করছেন কেন? আসলে আমরা এক স্কুলে পড়েছিলাম তো তাই জন্য আমরা একে অপরকে চিনি। জর্ডান জিয়ানকে কানে কানে বলে যে আমার আসল পরিচয় তুমি কাউকে বলো না। ওয়েন্ডি বলে যে জর্ডান, তাহলে কি তুমিও একজন স্কলার? এবং জর্ডান বলে যে হ্যাঁ, কিন্তু সেই কথা আমি সবাইকে বলে বেড়াই না।
এবার এই কথা শুনে কাইয়ের তো মনে মনে খুব হিংসে হয় যে এই রোগা বোগা ছেলেটা এ নাকি স্কলার। এবার তখনই জিয়ান জিজ্ঞাসা করে যে এখানে কি ঝামেলা হচ্ছে। এবার জীবন তো বুঝতে পারে যে জিয়ানের সাথে জর্ডানের ভালো চেনা পরিচয় রয়েছে, এবং জীবন তখনই বলে যে না না, কোনো ঝামেলা হচ্ছে না, আমরা তো ওই ভালো স্টুডেন্টটাকে আমাদের স্কুলে ভর্তি নিচ্ছিলাম। এবার ওয়েন্ডি তো তখনই বলে ওঠে যে কেন, তোমাদের কি আর ঘুষ লাগবে না? এবং ওয়েন্ডি তাদের এই শয়তানের কথা সবার সামনে ফাঁস করে দেয়। জীবন তো সঙ্গে সঙ্গে তার সেই সহকারীকে ঠাস করে এক চড় মারে এবং বলে যে তুমি আমার পিছনে ঘুষ নিচ্ছ, যাও এখনই, তোমাকে আমি চাকরি থেকে তাড়িয়ে দিলাম। আসলে নিজের সম্পূর্ণ দোষটা সে নিজের অধস্তন কর্মচারীর ওপর চাপিয়ে দেয়। জীবন বলে যে আমরা অ্যাডামকে নিশ্চয়ই স্কুলে ভর্তি নেব, কিন্তু ওয়েন্ডি তখনই বলে যে না, আমরা কখনোই এরকম একটা স্কুলে অ্যাডামকে ভর্তি করব না যে স্কুলের মাস্টারেরই নিজস্ব কোনো মরাল নেই, সেই স্কুলে আমরা অ্যাডামকে ভর্তি করব না। এবার তখনই জিয়ান বলে ওঠে যে অ্যাডাম, ওকে আমি মনে হয় আগেও দেখেছি, ও তো বেশ ভালো ছেলে, আমি ওকে আমার একাডেমিতে ভর্তি করব। এবং তখনই জিয়ান অ্যাডামকে নিজের একাডেমিতে ভর্তি করে নেয়। জর্ডন বলে যে তুমি কোনো চিন্তা করো না, আসলে জিয়ান নিজেও একটা কৃষক পরিবার থেকে এসেছে, তাই জন্য ও খুব ভালো করেই জানে যে গরিব স্টুডেন্টদের কত রকম সমস্যা হয়, এবং ও এই ধরনের স্টুডেন্টদের প্রতি ভীষণই যত্নশীল। এবার অ্যাডামের স্কুলটা যেহেতু একটুখানি বাড়ি থেকে দূরে ছিল, তাই ঠিক হয় সে 5 দিন স্কুলে থাকবে এবং 2 দিনের জন্য বাড়িতে আসবে। এবং ওয়েন্ডিরা তো বাড়ি ফিরে আসে এবং তারা তাদের স্যুট বিক্রির টাকা হিসাব করে দেখে যে তারা ভালোই কামাই করেছে। কিন্তু অপরদিকে আমরা কাইয়ের বউ জিটাকে দেখতে পাই, এবং জিটা শুয়ে শুয়ে একটা স্বপ্ন দেখছিল। সে স্বপ্ন দেখছিল যে সে বিশাল বড়লোক হয়ে গেছে, এবং তার হাতে ওয়েন্ডির সেই লকেটটা, সেই লকেটের সাহায্যে সে বিশাল বড়লোক হয়েছে। সে মহারানীর মতো জামা কাপড় পরে বসে আছে এবং তার বিশাল ধন দৌলত। কিন্তু তখনই কাইয়ের মা এসে জিটার ঘুম ভাঙিয়ে দেয়। এবার কাইয়ের মা তো চেঁচাতে থাকে যে এক তো তুমি একটা অকর্মণ্যের ঢেকি, এত বেলা অবধি ঘুমোচ্ছ, ওঠো, বাড়ির কাজ বাজ করো। জিটা বলে ওঠে যে আমি কি কাইকে বিয়ে করেছি এই বাড়ির ছি হওয়ার জন্য? এবং এই নিয়ে তার তো কাইয়ের মায়ের সাথে রীতিমতো ঝগড়া ঝামেলা লেগে যায়। কাইয়ের মা তো তাকে রীতিমতো মারতে শুরু করে। এবার কাই তো তখনই এসে বলে যে মা, এসব কি করছো? আমাদের পাড়ার লোকেরা সবসময় আমাদের ঝামেলা নিয়ে কথা বলে। এবার জিটা তো তখনই মনে মনে ভাবে যে কাইয়ের মা একটা আস্ত শয়তানি, এবং কাইয়ের মাকে ওয়েন্ডি ভীষণই ভয় পেত। আমি যদি ওয়েন্ডির কোনো ক্ষতি করতে নাও পারি, কাইয়ের মা তো পারবে, এবং সেই সুযোগেই আমি ওয়েন্ডির ওই পেন্ডেন্টটা হাতিয়ে নেব। জিটা কাঁদো কাঁদো হয়ে বলে যে মা, আমি তো কাইয়ের ভালোই চাই, আমি কাইয়ের জন্য অনেক পয়সা কামাতে চাই, যেমন করে কিনা ওয়েন্ডি কামাচ্ছে, কিন্তু ওই স্যুপের রেসিপি তো আমি জানি না। আপনি গিয়ে ওয়েন্ডির কাছে সেই স্যুপের রেসিপি চান, ও নিশ্চয়ই আপনাকে দিয়ে দেবে। এবার কাইয়ের মা তো ভাবে যে ওয়েন্ডি তো আমার সব কথা শুনতে বাধ্য, তাই কাইয়ের মা পরের দিন ওয়েন্ডির সেই স্যুপের ঠেলার সামনে গিয়ে হাজির হয়। এবার ততক্ষণে তো ওয়েন্ডির স্যুটও সমস্ত বিক্রি হয়ে গেছিল, এবং কাইয়ের মা তখনই তার সেই টাকার বাক্সটি নিয়ে নেয় এবং বলে যে এটা এখন আমার। ওয়েন্ডি বলে যে আমার টাকা আমায় ফেরত দাও, এবং কাইয়ের মা বলে যে তোমার টাকা? তুমি কি ভুলে গেছো যে আমি কে? এবং তখনই ওয়েন্ডির মনে পড়ে যে উপন্যাসের ওয়েন্ডির সাথে কি কি হয়েছিল। উপন্যাসের ওয়েন্ডি তো কাইকে বিয়ে করার জন্য রীতিমতো বিয়ের পোশাক পরে তৈরি হয়ে গেছিল, কিন্তু তখনই কাইয়ের মা তাকে গরুর গোয়ালে বন্ধ করে দেয়। সে বলে যে যতক্ষণ না কাই পরীক্ষায় পাশ করছে, তোমার সাথে ওর আমি বিয়ে দেব না। কিন্তু তারপরেও সে ওয়েন্ডিকে নিজের ঝি চাকরের মতোই খাটাতো, তাকে দিয়ে নিজের হাওয়া করাতো, রান্না বান্না সমস্ত কাজ করাতো, এবং কোনো কাজে কোনো রকম গাফিলতি হলেই তাকে রীতিমতো লাঠি দিয়ে পেটাত। এমনকি সে ওয়েন্ডিকে বাধ্য করতো নিজের বাড়ি থেকে খাবার দাবার পয়সা চুরি করে আনার জন্য, এবং তাই জন্যই ওয়েন্ডি কাইয়ের মাকে ভীষণই ভয় পেত। ওয়েন্ডি মনে মনে ভাবে যে আগের ওয়েন্ডি তো একদমই লুজার ছিল, কিন্তু আমি সেরকম না। ওয়েন্ডি বলে যে তোমার মতো বুড়ো ভামের থেকে আমি একদমই ভয় পাই না, এবং সে তার টাকার বাক্স আবারও নিয়ে নেয়। এবার কাইয়ের মা বলতে থাকে যে আমি তোমার শাশুড়ি, তোমার সুপের ফর্মুলা এক্ষুনি আমাকে দাও। এবার ওয়েন্ডি তো তখনই বলে যে তুমি কি খুব তাড়াতাড়ি মরবে নাকি? আমি কেমন একটা মরা পচা গন্ধ পাচ্ছি, যাও তাড়াতাড়ি এখান থেকে ভাগো। এবার ততক্ষণে তো জর্ডান আর জনও সেখানে চলে এসেছিল, তারাও খুব মজা নিয়ে এই শো দেখছিল। এবার কাইয়ের মা তো বলে ওঠে যে ও, তুমি আমাকে মরার জন্য অভিশাপ দিচ্ছ, এবং সে একটা বাঁশ তুলে নেয় ওয়েন্ডিকে মারার জন্য।
এবং তখনই সেখানে জিটা চলে আসে এবং সে ওয়েন্ডির পেন্ডেন্টটা ছিনিয়ে নিতে চায়। ওয়েন্ডি তো ঠাস করে তাকে এক চড় মারে এবং সে গিয়ে সোজা নিজের শাশুড়ির ঘাড়েই পড়ে। কিন্তু এইসব করতে গিয়ে ওয়েন্ডির গলার কাছটা কেটে গেছিল। এবার জর্ডান তখনই সেখানে চলে আসে এবং বলে যে কাইয়ের মাকে এক্ষুনি বন্দি করো। কাইয়ের মা বলে যে আমি আমার ঘরের বউকে শিক্ষা দিচ্ছি, তাতে তোমরা বলার কে? ওয়েন্ডি বলে যে আমি তোমার ঘরের বউ নই, আমার সাথে অনেকদিন আগেই কাই বিয়ে ভেঙে দিয়েছে। এবং তখনই কাইয়ের মা বলে যে তুমি আমার বাড়ির পোষা কুকুরের মতো, যখন আমরা বলবো তখন চলে যাবে, আর যখন বলবো তখন ফিরে আসবে। আর এই কথা শুনে জর্ডান তো প্রচন্ড রেগে যায় এবং সে বলে যে এর মুখের কথা আমি আর সহ্য করতে পারছি না, একে এক্ষুনি ঠাস করে 2 চড় মারো। এবং জন তো তাকে চড় মেরে তার দাঁত ভেঙে দেয়। ততক্ষণে তো আগের দিনে ম্যাজিস্ট্রেট ফানে যে দারোয়ানরা ছিল তারাও সেখানে চলে এসেছিল এবং তাদের দেখে ভয় পেয়ে কাইয়ের মা এবং জিটা সেখানেই চুপ করে যায়। এবার ওয়েন্ডি তো তখনই জিটাকে বলে যে জিটা, তুমি বারবার আমার পেন্ডেন্ট নিতে চাইছো, এটা কি তোমার চাই? এবং জিটা বলে যে হ্যাঁ, এটা আমার চাই। ওয়েন্ডি বলে যে ঠিক আছে, আমি এটা তোমায় দিয়ে দেব, কিন্তু ফ্রিতে না, তার বদলে তোমায় আমায় 300 টাকা দিতে হবে। এবার জিটা মনে মনে ভাবে যে ওই পেনডেন্টটা পেলে আমি শিওর আমি বড়লোক হবই। তার বদলে যদি 300 টাকা আমায় দিতে হয়, আমি যে করে হোক ওকে দিয়ে দিই। এবং জিটা বলে যে ঠিক আছে, আমি তোমাকে 2 দিনের মধ্যে 300 টাকা দিয়ে দেব। এবার জিটা চলে যেতেই জর্ডান বলে যে তোমার কি টাকার খুব দরকার, তুমি কেন এটা বিক্রি করে দিচ্ছ? এবং ওয়েন্ডি বলে যে না না, আমার টাকার কোনোই দরকার নেই, কিন্তু আমার একটা সাহায্যের দরকার। তোমাকে আমার এরম সেম দেখতেই একটা পেন্ডেন্ট বানিয়ে দিতে হবে। এবং জর্ডান তো কিছুদিনের মধ্যেই ওয়েন্ডিকে সেম দেখতে একটা পেন্ডেন্ট বানিয়ে দেয়। অন্যদিকে আমরা জিটাকে দেখতে দেখি না একজন মহাজনের কাছ থেকে গিয়ে 300 টাকা ধার করে আনে এবং সে বলে যে আমি 1 মাসের মধ্যেই টাকা তোমায় ফেরত দিয়ে দেব। এবার সে টাকা ধার করে এনে জিটা ওয়েন্ডিকে দেয় এবং ওয়েন্ডি বলে যে দেখো, আমি তোমার থেকে টাকা নিয়ে তোমায় জিনিসটা বিক্রি করছি, কিন্তু তার জন্য আমাদের কিছু প্রমাণও থাকতে হবে, তাই আমি সকল গ্রামবাসীর সামনেই তোমাকে এটা দেব। এবং ওয়েন্ডি সকল গ্রামবাসীর সামনে সবাইকে ডেকে একটি কাগজে জিটার সই নিয়ে নেয় এবং সেই পেন্ডেন্টটি জিটাকে বিক্রি করে। এবার ওয়েন্ডি তো জিটাকে সেটা বিক্রি করে বেশ ভালো অ্যামাউন্টের একটা টাকা পেয়ে গেছিল এবং ওয়েন্ডি বলে যে আমি এর এক অংশ নিজে রাখবো, এক অংশ আমার দাদা বৌদিকে দেব, আর এক অংশ আমি জর্ডানকে দিতে চাই। এবার জর্ডান তো সেই টাকা নিতে কিছুতেই রাজি হচ্ছিল না, কারণ জর্ডানের কাছে এর চেয়ে অনেক বেশি টাকা ছিল। কিন্তু জর্ডান মনে মনে ভাবে যে টাকাটা আমি নিয়েই, না হলে ওরা আমার আইডেন্টিটি নিয়ে সন্দেহ করবে, এবং সে সেই টাকাটা নিয়ে নেয়। ওয়েন্ডি বলে যে আমার স্যুপের ব্যবসা ভালোই যাচ্ছে, এবার আমি এই গ্রামের সবার জন্য কিছু করতে চাই, চলো আমার তোমার সাথে কিছু আলোচনা করার আছে। এবার ওয়েন্ডি তো জর্ডানের সাথে কথা বলার জন্য চলে যায় এবং ডমিনিকও তাদের পিছন পিছন যাচ্ছিল, কিন্তু ওয়েন্ডির মা আর তার বৌদি এরিন তাকে থামিয়ে দেয়। তারা বলে যাই, তুমি ওখানে গিয়ে কি করবে? হ্যাঁ, ওদের একটু আলাদা সময় কাটাতে দাও। ডমিনিক বলে যে ওই ছেলেটা, ওই রোগা ভোগা ছেলেটা আমার বোনকে বিয়ে করবে। কিন্তু ডমিনিকের মা এবং তার স্ত্রী তো বলে যে ও খুব ভালো ছেলে, আমাদের ওয়েন্ডির সাথে ওকে খুবই ভালো মানাবে। এবার অপরদিকে আমরা জিটাকে দেখতে পাই, যে ওই পেন্ডেন্ট নিয়ে গিয়ে ভাবছিল যে কি ব্যাপার, এই পেন্ডেন্টের জাদুই শক্তি কাজ করছে না কেন, আমি কি তাহলে এটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা বুঝতে পারছি না। এবং সে নিজের কাছে যত্ন করে পেন্ডেন্টটা রেখে দেয়। এবার অপরদিকে আমরা এই গ্রামের লোকজনদের দেখতে পাই, ওয়েন্ডি তাদের জন্য একটা ওয়ার্কশপের আয়োজন করেছিল, যেখানে সে সবাইকে স্যুপ কিভাবে তৈরি করতে হয় সেই সব শিখিয়ে দিচ্ছিল, যাতে ওয়েন্ডির ব্যবসায় তারা সকলে সামিল হতে পারে, সকলে স্বাবলম্বী হতে পারে। এবং তাই জন্যই ওয়েন্ডি গ্রামে ভীষণ ফেমাস হয়ে গেছিল। গ্রামের সকল মহিলাই চাচ্ছিল যে তাদের ভাইয়ের সাথে বা তাদের ছেলের সাথে ওয়েন্ডির বিয়ে হোক। এবং তারা যখন এইসব কথা বলছিল, জন্ত গাছে উঠে এইসব কথা শুনছিল। জন্ত ছুটতে গিয়ে জর্ডানকে বলে যে মাস্টার, আপনি কিন্তু আপনার সুযোগ হারিয়ে ফেলবেন, গ্রামের সকলেই চাইছে ওয়েন্ডির সাথে তাদের ছেলের বা ভাইয়ের বিয়ে হোক, আপনি তাড়াতাড়ি গিয়ে ওয়েন্ডির কাছে কনফেস করুন। অন্যদিকে সেই মহিলারা তো ওয়েন্ডির হাত ধরে টানাটানি করতে থাকে যে না, তোমাকে আমার বাড়ির বউই হতে হবে। এবং ওয়েন্ডি কোনো রকমে তাদের থেকে পালাতে গিয়ে জর্ডানের সাথে ধাক্কা খেয়ে যায়। সে জর্ডানের মুখ চাপা দিয়ে বলে যে একদম চেঁচামেচি করো না, ওরা আমার পিছনে আসছে।
এবং তখনই সে জর্ডানের বুকে হাত দেয়। এবার ওয়েন্ডি তো মনে মনে ভাবে যে এই নাকি অসুস্থ স্কলার, তার বডি এরকম কি করে। কিন্তু তাদের এই রোমান্টিক মুভমেন্টটা হতে গিয়েও হয় না, কারণ তখনই ওয়েন্ডি তার নিজের বাড়ি থেকে কিছু চেঁচামেচির আওয়াজ শুনতে পায় এবং ওয়েন্ডি সেদিকে ছুট লাগায়। ওয়েন্ডি চলে যাওয়ার পরই জ্যাক তো তলোয়ার হাতে বেরিয়ে আসে যে কার জন্য আমার মাস্টারের রোমান্টিক মোমেন্ট নষ্ট হলো, তাকে আমি মেরেই ফেলবো। এবং জর্ডান বলে যে একদম চুপ করো, যাও এক্ষুনি জঙ্গলে গিয়ে কাঠ কাটো। এবং জর্ডান ও ওয়েন্ডির বাড়ির দিকে রওনা দেয় যে কি ঝামেলা হচ্ছে সেটা দেখার জন্য। এবার আমরা দেখতে পাই যে ওয়েন্ডির বাড়ির সামনে তখন কাইয়ের মা এবং জিটা এসেছিল এবং আমরা দেখতে পাই যে জিটাকে তো ভালো মতোই পিটুনি দেওয়া হয়েছিল। কাইয়ের মা বলতে থাকে যে তুমি এত টাকা দিয়ে একটা লকেট কিনেছো। কাই বলে যে ওয়েন্ডি আমার ৩০০ টাকা ফেরত দাও, তাহলেই সবকিছু সমাধান হয়ে যাবে। ওয়েন্ডি বলে যে টাকা ফেরত দেব, কিন্তু আমরা তো গ্রামবাসীদের সামনে চুক্তি করেই ডিলটা করেছিলাম, তাহলে তো টাকা ফেরত দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আসলে ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই যে জিটা বুঝতে পেরেছিল যে এটা নকল লকেট, কারণ সেই লকেটে রক্ত দিয়েও কিছু হচ্ছিল না। ওদিকে ততক্ষণে সেই মহাজনও চলে এসেছিল টাকা চাইতে, তাদের কাছে তো অত টাকা ছিলও না। তখনই জিটা বলে যে ওয়েন্ডি আমাকে চালাকি করে এই লকেটটা বেচেছে, তাই ওর থেকেই টাকা আনতে হবে, এবং সেই জন্যই তারা ঝামেলা করতে ওয়েন্ডিদের বাড়িতে এসেছিল। এবার সেখানে গ্রামের অন্য লোকেরা এবং গ্রামের মোড়ল বলে যে না, তোমরা সবাই চুক্তি করেই এই ডিলটা করেছো, সুতরাং টাকা ফেরত দেওয়ার তো আর কোনো কোয়েশ্চেনই উঠছে না। এবার ডমিনিক তো তখন তাদের দিকে বাঁশ নিয়ে তেড়ে যায় যে তোমরা এখনই এখান থেকে যাবে, নাকি তোমাদের পিটিয়ে আমি এখান থেকে তাড়াবো। এবার ওদিকে কাইয়ের মা তো কান্নাকাটি শুরু করে দেয় যে তোমার জন্য এইসব হলো, আমার কাই একজন স্কলার, ও যদি পড়াশোনা করতে ভবিষ্যতে না পারে তাহলে কি হবে। এবং কাইয়ের মা ঠিক করে যে তারা মহাজনদের টাকা শোধ করার জন্য জিটাকেই বেচে দেবে। এবার জিটা তো বলতে থাকে যে কি, আমাকে বেচে দেবে? কিন্তু তুমি তো আমাকে ভালোবাসো। এবং জিটা তো বলে যে ওয়েন্ডি, তোমার জন্যই সবটা হয়েছে, তুমি আমাকে এই নকল পেন্ডেন্ট বেচেছো। এবং জিটা তার মাথার কাঁটা নিয়ে ওয়েন্ডিকে মারতে যায়, কিন্তু জর্ডান তখনই তাকে লাথি মেরে ফেলে দেয় এবং জিটা পড়ে গিয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায়। এবং জিটাকে এবং কাইয়ের মা সেখান থেকে তুলে নিয়ে চলে যায়। এবার আমরা জিটাকে দেখতে পাই, যে কিনা মার খেয়ে অজ্ঞান হয়ে গেছিল এবং অজ্ঞান অবস্থা থেকে সে উঠে বসে। কিন্তু এই মার খাওয়ার ফলে তার মধ্যে একটা অন্য রকমের শক্তি এসে গেছিল এবং এই শক্তির সাহায্যে সে যে কোনো জিনিসের ভিতরে কি আছে সেইটা দেখতে পারছিল। অর্থাৎ কোনো কেটলির ভিতরে কতটা জল রয়েছে, বা কোনো বাক্সের ভিতরে কত টাকা রয়েছে, বা কোনো খামের মধ্যে কি লেখা আছে, এই ধরনের জিনিস। এবার জিটা তো অবাক হয়ে যায় যে হ্যাঁ, এই মার খেয়ে আমি চোখে একটা নতুন ক্ষমতা পেয়েছি, তাহলে আমি আর কোনো সাধারণ লোক নই। এবং সে তো সঙ্গে সঙ্গে কাইকে বলে যে ওই ৩০০ টাকা আমাদের কাছে কোনো ব্যাপারই না, এখন আমরা বিশাল বড় লোক হয়ে যাব। আমার কাছে এখন একটা স্পেশাল ক্ষমতা রয়েছে, যেটার সাহায্যে আমি যে কোনো জিনিসের ভিতরে কি আছে সেটা দেখতে পাই। এবার তো বলে যে কি বলছো তো। জিটা বলে যে হ্যাঁ, এক্ষুনি আমাকে গ্যাম্বলিং হাউসে নিয়ে চলো, এখানেই আমি আমার এই ক্ষমতার সাহায্যে সমস্ত জুয়ার খেলা জিতে যাব। এবং তারা তো সেই জুয়ার খেলা ঘরের দিকে রওনা দেয়। অন্যদিকে আমরা ওয়েন্ডি এবং জর্ডানকে দেখতে পাই এবং তারা তাদের সুপের ঠেলা থেকে এখন একটা বিশাল বড় রেস্টুরেন্ট প্রতিষ্ঠা করেছিল এবং সেই জন্য ওয়েন্ডি তাদের গ্রামের লোকদেরই তার কাজে লাগিয়েছিল, যাতে তাদের গ্রামের লোকেরা সচ্ছলভাবে থাকতে পারে। প্রত্যেক পরিবার থেকে এক একজনকে এক এক রকম দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তাদের মাইনে হিসেবে প্রত্যেক মাসে তাদের ৩০০ টাকা করে দেয়া হবে, যেটা কিনা তখনকার তুলনায় বেশ ভালো রকমের একটা অ্যামাউন্ট ছিল। এবার গ্রামের লোকেরাও তো সবাই বলতে থাকে যে সত্যি ভাগ্যিস ওয়েন্ডি আমাদের গ্রামের মেয়ে। এবং তখনই ওয়েন্ডির বৌদি তাকে এবং জিটার সম্বন্ধে খবর দেয়। তার বৌদি বলে যে ওয়েন্ডি, তুমি কি কাইদের ব্যাপারে শুনেছো? ওরা কিন্তু ওই গ্যাম্বলিং হাউসে গ্যাম্বলিং করে নাকি অনেক বড় লোক হয়ে গেছে, ওরা এখন ভালো জামা কাপড় পরে ঘুরছে, ওরা বড় লোকদের মতো জীবনযাপন করছে, ব্যাপারটা কি বলতো? এবং ওয়েন্ডি তখনই মনে মনে ভাবে যে কিন্তু আমি উপন্যাসে তো পড়েছিলাম যে কাইয়ের পরীক্ষার ৫ দিন আগে যেটা ক্ষমতাটা পেয়েছিল, এইবারে ও এত তাড়াতাড়ি কি করে পেয়ে গেল? আমি এই উপন্যাসে এসে সমস্ত কার্যক্রম বদলে দিয়েছি তাই জন্যই কি? তাহলে তো আমাকে ওকে চিটিং করা থেকে কোনো রকমে আটকাতে হবে। এরিন তো তখনই বলে যে ওয়েন্ডি, কিন্তু ওরা সব খেলায় জিতছিল বলে ওদেরকে আমাদের গ্রামের জুয়াখানা থেকে ব্যান করে দেওয়া হয়েছে।
এখন ওদের অন্য শহরে যেতে হবে খেলতে। কিন্তু সেই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। ওরা এইসব করে আর কত টাকাই বা কামাবে। আমরা তার থেকে বেশি অনেক ভালো কাজ করছি। এবার ওয়েন্ডি তখনই তার সমস্ত গ্রামের লোকেদের বলে যে এই রেস্টুরেন্ট উদ্বোধনের জন্য সে সবাইকে কালকে ট্রিট দেবে এবং তারা যেন সবাই ওয়েন্ডির বাড়িতে উপস্থিত হয়। এবার গ্রামের লোকেরা তো সকলেই খুশি হয় এবং পরের দিন ওয়েন্ডির বাড়িতে উপস্থিত হয়, যেখানে কিনা ওয়েন্ডি সকলের জন্য খাওয়া দাওয়ার আয়োজন করেছিল। কিন্তু সেই পার্টিতে চলে আসে কাই এবং জিটা, এবং তাদের পোশাক-আশাক দেখেই আমরা বুঝতে পারি যে তাদের অবস্থা এখন বেশ ভালো হয়ে গেছিল। জিটা বলে যে, "ওয়েন্ডি, তুমি কি ভাবছো এখনো আমরা তোমার থেকে আবার টাকা বা পেন্ডেন্ট চাইতে এসেছি? আমাদের দেখে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে আমরা এখন আর সেই আগের অবস্থায় নেই। ভগবান সত্যিই আমাদের সাথে আছে।" ওয়েন্ডি বলে যে, "তা তো বুঝলাম। কিন্তু তোমরা কি সেটা শো অফ করতেই পার্টিতে এসেছো? তোমাদের তো এখানে ডাকা হয়নি।" এবার তখনই তো অ্যাডাম বলে ওঠে যে, "কেন? তোমরা মাসে কত টাকা কামাও? তোমরা কি ৫০ রৌপ্য মুদ্রা কামাতে পারো?" এবং কাই বলে যে, "৫০? আমরা তো ডাবল কামাই।" এবং অ্যাডাম তখনই বলে যে, "তাতেও আমাদের কিছু না। কারণ আমার পিসি তার ১০ গুণ ১ মাসে কামায় সেই রেস্টুরেন্ট থেকে।" এবার এই কথা শুনে কাইয়ের তো মাথা খারাপ হয়ে যায় যে এটা কি করে সম্ভব? এবং এরিন তখনই বলে যে, "তোমরা কি অন্ধ? তোমরা দেখতে পাওনি যে আমরা কত বড় রেস্টুরেন্ট খুলেছি? তোমরা টাকা পয়সা নিয়ে আমাদের বাড়িতে শো অফ করছো?" এবার তখনই তো কাই কথা ঘুরিয়ে বলে যে, "না, না, আমরা আসলে এখানে তোমাদেরকে গিফট দিতে এসেছিলাম। কংগ্রাচুলেশন জানাতে এসেছিলাম।" এবং সে একটি টাকার থলি দেয়। কিন্তু তার মধ্যে মাত্র ২০ সেন্ট ছিল। এবার তাই দেখে এরিন তো বলে ওঠে যে, "হ্যাঁ, আমাদের গ্রামের সবচেয়ে গরিব পরিবার যেটা, তাদের কাছেও এই টাকা কিছুই না। আর তুমি সেটা আমাদেরকে উপহার দিতে এসেছো?" এবার গ্রামের লোকেরা তো সেখানে সবাই হাসাহাসি শুরু করে দেয় এবং কাই এবং জিটা সেখান থেকে কেটে পড়ে। কাই বলে যে, "তোমরা সবাই দাঁড়াও। একবার আমি অফিসার হয়ে যাই। তারপর এই গ্রামের সবাইকে আমি মজা দেখাবো।" এবার ওয়েন্ডি তখনই ভাবে যে উপন্যাস অনুযায়ী জিটার এই চোখের জন্যই, অর্থাৎ তার এই পাওয়ারের সাহায্যেই তারা প্রশ্নপত্র আগে থেকে জেনে গেছিল এবং সেইভাবেই কাই পরীক্ষায় পাশ করেছিল। কিন্তু এইবারে সেটা যে করে হোক আটকাতে হবে। এবার ওয়েন্ডির বাড়ির পার্টি তো শেষ হয়ে যায় এবং তারা সবাই যে সমস্ত বাসন-টাসন ছিল সেগুলো ওঠাচ্ছিল। তখনই জর্ডান ওয়েন্ডির কাছে এসে বলে যে, "ওয়েন্ডি, তুমি কি কোনো ব্যাপারে চিন্তিত আছো? তোমাকে মনে হচ্ছে একটু চিন্তিত।" ওয়েন্ডি বলে যে, "না, না, তুমি আগে নিজের খেয়াল রাখো। আমি ঠিকই আছি।" জর্ডান তো তাকে বলে যে, "তুমি আমায় বলতে পারো। কোনো কাজে যদি আমার সাহায্য লাগে আমি তোমাকে সব রকমভাবে সাহায্য করব।" এবং ওয়েন্ডি বলে যে, "আমি তোমাকে সবটাই বলব। কিন্তু সেই ঘটনা ঘটতে এখনো দেরি আছে। কারণ কাইয়ের এক্সামটা আরো ৩ মাস পরে ছিল।" ওয়েন্ডি বলে যে, "৩ মাসের মধ্যে আমি তোমাকে সবটাই জানাবো। কারণ আমার তোমারও সাহায্য দরকার।" কথা বলতে বলতে জর্ডান আর ওয়েন্ডি তো খুবই ক্লোজ হয়ে পড়েছিল এবং তারা তো প্রায় কিস করতেই যাচ্ছিল। কিন্তু তখনই আবারও গ্রামের লোকেরা সেখানে চলে আসে এবং তারা আবারও আলাদা হয়ে যায়। এবার ওয়েন্ডি তো ভাবতে থাকে যে কারোর সাহায্য তো তার চাই কাইকে ফাঁস করার জন্য। এবং তখনই একদিন অ্যাডাম দুঃখী মনে বাড়ি ফিরে আসে। ওয়েন্ডি বলে যে, "কি ব্যাপার অ্যাডাম? তোমাকে কি স্কুলে কেউ বকেছে? তোমার মুখটা এরকম শুকনো লাগছে কেন?" অ্যাডাম বলে যে, "না, আসলে আমার একটা বন্ধুর বাবা খুব অসুস্থ। সবাই বলছে যে ওর বাবা মারা যাবে। ও একজন খুব বড় অফিসার, তাই জন্যেই আমার মনটা ভালো লাগছে না।" এবার ওয়েন্ডি যদি জানতে পারে যে অ্যাডামের বন্ধুর বাবাটি একজন বড় অফিসার, ওয়েন্ডি ঠিক করে যে একে ওয়েন্ডি সাহায্য করবে। কারণ কাইয়ের ব্যাপারটা ফাঁস করার জন্য ওয়েন্ডির ক্ষমতাশালী কাউকে দরকার। তাই ওয়েন্ডি সেই লোকটিকে সারানোর জন্য সেখানে পৌঁছে যায় এবং ওয়েন্ডি অ্যাডামের সেই বন্ধুর বাবাকে, অর্থাৎ মিস্টার ওয়াংকে সারিয়ে তোলে। ওয়েন্ডি জানতো যে সে যেই সাহায্যটা করছে সেটা ভবিষ্যতে বিফলে যাবে না। এবার তাদের সাহায্য করে জর্ডানরা তো ফিরে আসে এবং আমরা দেখতে পাই যে জর্ডানের পুরনো ক্ষমতা সে সমস্তটাই ফিরে পেয়েছিল। সে এখন একদম সুস্থ হয়ে গেছিল এবং তখনই তার কাছে তার দাদির একটা চিঠি আসে। কিছুদিন পরই তার দাদির জন্মদিন ছিল, তাই জন্য দাদি জর্ডানকে ডেকে পাঠিয়েছিল। এবার জর্ডান তো বলে যে, "আমি যদি এখন চলে যাই তাহলে ওয়েন্ডির কি হবে?" এবার জন আর জ্যাক তো বলতে থাকে যে, "আপনার তো উচিত ওকে বিয়ে করে নিয়ে যাওয়া। বলা যায় না এই গ্রামে এতজন ওত পেতে বসে আছে ওয়েন্ডিকে বিয়ে করার জন্য। আপনি যদি চলে যান ১-২ মাসের জন্য তাহলে এখানে যদি কিছু একটা হয়।" এবং জর্ডান বলে যে, "সেই নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না। তাড়াতাড়ি জিনিসপত্র প্যাক করো। আমরা কিছুদিনের মধ্যেই আবার ফিরেও আসবো।" এবার জর্ডান তো রাতের বেলা ওয়েন্ডির সাথে দেখা করতে যায় যে সে কিছুদিনের জন্য এখানে থাকবে না। এবং ওয়েন্ডি বলে যে, "সে কি? তুমি কতদিনের জন্য থাকবে না? কবে আসছো?"
জর্ডান বলে যে তুমি কোনো চিন্তা করো না, আসলে আমার দাদির জন্মদিন, দাদি আমাকে দেখতে চেয়েছে, তাই আমি যাচ্ছি, কিন্তু কিছুদিনের মধ্যেই ফিরে আসব, ওই ধরো 1-1.5 মাস। এবার ওয়েন্ডির তো এই কথা শুনে মন খারাপই হয়ে যায়, এবং জর্ডান তখনই বলে যে তুমি কি আমাকে যেতে দিতে চাও না? তুমি যদি না চাও তাহলে আমি যাব না। এবং ওয়েন্ডি তো তখনই জর্ডানকে টিজ করতে শুরু করে। ওয়েন্ডি বলে যে আমি কিন্তু তোমাকে ভীষণ মিস করব। জর্ডান বলে যে তুমি কোনো চিন্তা করো না, আমি সেফলি তোমার কাছে ফিরে আসব। আর জর্ডান ওয়েন্ডিকে নিজের শিরমোহরটা দিয়ে যায়। জর্ডান বলে যে কেউ যদি তোমাকে বুলি করে বা তুমি কোনো রকম বিপদে পড়ো, তাহলে এইটা তুমি লোককে দেখাবে, তাহলেই তোমার আর কোনো বিপদ হবে না। এবার জর্ডান তো সেখান থেকে রওনা দেয়। এবার আমরা দেখতে পাই যে দেখতে দেখতে প্রায় 1-1.5 মাস কেটে যায়, এবং জর্ডানের ফেরার সময়ও চলে এসেছিল। কিন্তু আমরা দেখতে পাই তখনই একদিন হঠাৎ ওয়েন্ডির বাড়িতে সেই মিস্টার ওয়াং এর ভৃত্যটি হাজির হয়, অর্থাৎ যাকে কিনা ওয়েন্ডি সারিয়েছিল সেই লোকটা। সেই লোকটা ওয়েন্ডির জন্য অনেক রকম উপহার এনেছিল, কারণ ওয়েন্ডির দেওয়া ওষুধ খেয়ে মিস্টার ওয়াং সেরে গেছিল। এবং লোকটি তখনই বলে যে আমার মাস্টার তোমার সেই ওষুধটা কিনতে চেয়েছে, বলো তুমি কত টাকায় বেচবে। ওয়েন্ডি তো বলে যে না, তোমরা যত টাকাই দাও না কেন আমি সেটা বেচবো না, সেটা বিক্রি করার মতো ওষুধ নয়। কিন্তু লোকটা নাছোড় বান্দা ছিল। লোকটা বলে যে না, তোমাকে আমি 500 টাকা দেবো, শেষমেশ বলছি, তুমি আমাকে 2 দিনের মধ্যে জানাও যে তুমি তাতে রাজি কিনা। এবার 2 দিন পর লোকটি আবারও ফিরে আসে এবং বলে যে তাড়াতাড়ি আমাকে সেই ওষুধ বিক্রি করো। কিন্তু ওয়েন্ডি কিছুতেই সে ওষুধ বিক্রি করতে চাইছিল না। এবার ততক্ষণে সেখানে লর্ড ওয়াং নিজেও চলে এসেছিল, এবং তারা সবাই ওয়েন্ডিদের পরিবারকে বুলি করতে শুরু করে যে তোমরা কোথা থেকে ওষুধ আনিয়েছো, আমাদের কেন বিক্রি করবে না এই সব। এবার গ্রামের লোকেরাও তো ওয়েন্ডির সাপোর্টে দাঁড়ায় যে তোমরা এরকম করতে পারো না, আমাদের গ্রামের মেয়ের সাথে তোমরা এরকম অন্যায় ব্যবহার করতে পারো না। কিন্তু মিস্টার ওয়াং এর লোকেরা ততক্ষণে ওয়েন্ডিদের প্রায় গ্রেপ্তার করে ফেলছিল। এবার ওয়েন্ডি তো তখনই জর্ডানের সেই শিলমোহরটা বার করে এবং বলে যে এইটা দেখো, তোমরা যাই করো না কেন এর মালিক এসে আমায় বাঁচাবে। এবার মিস্টার ওয়াং তো শিলমোহর দেখে একটুখানি চমকে যায়। মিস্টার ওয়াং বলে যে জেনারেল সেনের শিলমোহর, এটা তোমার কাছে কি করে আসবে? জেনারেল সেন এখন আমাদের হয়ে যুদ্ধ করছে, তুমি আমাকে মিথ্যা বুজরুকি দিয়ে ঠকানোর চেষ্টা করছো। কিন্তু ততক্ষণে সেখানে জর্ডান নিজেই চলে এসেছে। জর্ডানের উপর তো লর্ড ওয়াং এর লোকেরা হামলা করে দেয়, কিন্তু জর্ডান একা হাতেই তাদের সবাইকে খতম করে। এবং ওয়েন্ডি সেই দৃশ্য দেখে একদম ইমপ্রেসড হয়ে যায়। জর্ডান বলে যে ওয়েন্ডি, আমার দেরি হয়ে যায়নি তো? এবং ওয়েন্ডি বলে যে না না, তুমি ঠিক সময় এসেছো, আসলে ওরা আমার থেকে আমার ওষুধটা নিতে চাইছিল, আমি দেব না বলায় ও আমার পুরো পরিবারকে জেলে ভরতে যায়। এবার লর্ড ওয়াং যখন দেখে যে এটাই জেনারেল সেন, লর্ড ওয়াং তো একদমই ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। লর্ড ওয়াং বলে যে জেনারেল সেন, আমি যদি জানতাম যে ওয়েন্ডি আপনার সাথে সম্পর্কিত, আমি কখনোই এমনটা করতাম না, আমাকে ক্ষমা করে দিন। আপনি যদি চান আমি যে ওষুধ খেয়েছি সেটাও আমি বমি করে বার করে দিচ্ছি। এবার জর্ডান তো জ্যাক আর জনকে বলে যে মিস্টার ওয়াংকে সেখান থেকে নিয়ে যেতে এবং সঠিক শিক্ষা দিতে। এবং ওয়েন্ডি তো এই প্রথমবারের মতো জানতে পারে যে আসলে জর্ডানই হচ্ছে জেনারেল সেন। আবার ওয়েন্ডি তো তার উপর রাগ করে বলে যে তোমার সাহস হয় কি করে? আমি তখনই মজা করে বলেছিলাম যে আমি জেনারেল সেনকে পছন্দ করি, তুমি তখন থেকে সবটা জেনেও চুপচাপ ছিলে, তুমি এতদিন মজা নিচ্ছিলে। তুমি যদি আগেই বলতে যে তুমি জেনারেল সেন, তাহলে তো আমি এই লর্ড ওয়াংকে সাহায্য করতে যেতামই না। এবার জর্ডান তো তখনই বলে যে আমি তো বলতে চেয়েছিলাম, কিন্তু আমি একটা সুযোগ পাচ্ছিলাম না। আমি ভাবছিলাম যে তুমি যদি রাগ করো, কিন্তু তুমি প্লিজ রাগ করো। আমি এখন তোমায় আবারও আমার আসল পরিচয় জানাচ্ছি। আমি হচ্ছি শহরের ডিউক পরিবারের ছেলে, আমি হচ্ছি মহারাজের খুব কাছের জেনারেল শেড। যুদ্ধে যাওয়ার আগে আমি গোল্ডেন একাডেমির একজন স্কলার ছিলাম, কিন্তু তার চেয়েও বড় পরিচয় আমি হচ্ছি তোমার প্রতিবেশী জর্ডান। আর ওয়েন্ডি তো এইসব শুনে মনে মনে ভাবে যে উফ, আমি কি সব দিক থেকে পারফেক্ট একটা ছেলেকে আমি পেতে চলেছি। জর্ডান বলে যে আমি বাড়িতে আমার বাবা মাকে দাদিকে সবাইকে তোমার কথা বলেছি, এবং তারা সবাই বিয়ের জন্য তৈরিই আছে। এবং এই বলে জর্ডান তো ওয়েন্ডিকে হাক করে নেয়। ওয়েন্ডি বলে যে আমিও বিয়ের জন্য তৈরি, কিন্তু তার আগে আমার কেবলমাত্র একটা কাজ বাকি আছে, সেটা শেষ হলেই আমরা বিয়ে করে নেব। এবার জর্ডান তো বলে যে সেটা কি, এবং ওয়েন্ডি বলে যে আমাদেরকে কাই আর জিটার শয়তানি ফাঁস করতে হবে। আমি জানি যে জিটার একটা বিশেষ ক্ষমতা রয়েছে, সে এই ইম্পেরিয়াল এক্সামে কাইকে প্রশ্নপত্র আগে থেকে দেখতে সাহায্য করবে, যাতে কিনা কাই চিটিং করে জিততে পারে। কিন্তু আমি চাই তুমি সেটা আটকাও।
এবার আমরা দেখতে পাই ইম্পেরিয়াল এক্সামের আগের দিনের দৃশ্য। কাই আর জিটা সেই দিন পরীক্ষা কেন্দ্রের বাইরে যায় এবং জিটা তার ক্ষমতার সাহায্যে সমস্ত কোয়েশ্চেন জেনে কাইকে বলে দেয় এবং কাই সেগুলি আগে থেকে পড়ে নিয়ে পরীক্ষার খাতায় লিখে আসে। এবার পরের দিন তো তারা রেজাল্টের জন্য অপেক্ষা করছিল, কিন্তু তখনই কিছু সৈন্য গিয়ে কাই এবং জিটাকে তাদের বাড়ি থেকে ধরে আনে এবং তারা তাদেরকে কোর্টে হাজির করে, যেখানে কিনা আমরা জর্ডানকে দেখতে পাই এবং ওয়েন্ডিকেও দেখতে পাই। ওয়েন্ডি বলে যে আমার অভিযোগ কাই এবং জিটার বিরুদ্ধে, ওরা কোয়েশ্চেন পেপার আগে থেকে জেনে নিয়ে তারপর পরীক্ষা দিয়েছে। কাই তো বলতে থাকে যে তুমি কোনোভাবে প্রমাণ করতে পারবে যে আমরা এমনটা করেছি। কাই বলে যে আমি একজন স্কলার, আমি এমনটা কেন করব। জিটা তো বলতে থাকে যে আমি একজন সাধারণ গৃহবধূ, আমি তো কোনোদিন একাডেমির আশেপাশেও আসিনি, আমি কোয়েশ্চেন কোথা থেকে চুরি করব। এবং তখনই জর্ডান প্রথম সাক্ষীকে সেখানে নিয়ে আসে, যে কিনা কাইকে বলে দিয়েছিল যে কোয়েশ্চেন পেপারটা কোথায় থাকবে, যার ফলেই কিনা জিটা সহজে সেটার লোকেশন দেখে কোয়েশ্চেনগুলো ধরে ফেলতে পেরেছিল। এবার জিটা এবং কাই তো বলে যে না, আমরা এমন কিছুই করিনি। এবং ওয়েন্ডি তখনই বলে যে আমি তো জানি ওরা মানবে না, তাই জন্য আমি অন্য সাক্ষীও এনেছি। এবং তখনই সেখানে আগে যে স্কুলের মাস্টার আমরা দেখেছিলাম তাদের মধ্যে জিয়ান ছিল, সেই জিয়ান এবং অন্য একটি স্কুলের মাস্টার আসে। তারা বলে যে পরীক্ষার আগের দিন আমরা লেকচার দিতে গেছিলাম, তখনই হঠাৎ কাই আমাদের কিছু প্রশ্ন করে, যেগুলো কিনা পরীক্ষার কোয়েশ্চেন পেপারে যেগুলো এসছে তার মধ্যে থেকেই ছিল। তখন আমরা ব্যাপারটা বুঝতে পারিনি, কিন্তু পরে আমরা বুঝতে পেরেছি যে কোয়েশ্চেনও আগে থেকেই জানতো। এবার কাই তো বলতে থাকে যে না, এটা খুবই কাকতালীয় ব্যাপার, আসলে ভেবেইছিলাম যে এই কোয়েশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, তাই জন্যই আমি তাদের জিজ্ঞাসা করেছিলাম। এবার ওয়েন্ডি তো তখনই বলে যে ও তাই, তাহলে এক কাজ করো, তুমি সকলের সামনে আরো একবার পরীক্ষাটা দাও, দেখা যাক যে তুমি কত বড় স্কলার, তুমি অন্য প্রশ্নের উত্তরও একইভাবে দিতে পারো কিনা। এবার তখনই কাই বলে ওঠে যে হ্যাঁ, আমি লিটারেচার এবং পোয়েট্রিতে ভীষণ ভালো, এবং তাকে কিছু প্রশ্নের উত্তর লিখতে দেওয়া হয়। কিন্তু সেইগুলো চেক করে দেখা যায় যে কাই তো একদমই ভাটের গল্প লিখে, এবং এমন উত্তর লিখলে পাশ করা তো অনেক দূরের কথা, সে স্কুলে ভর্তি কি করে হতে পেরেছে সেটাই লোকের সন্দেহ হয়। সবাই বলতে থাকে যে এত সহজ প্রশ্নের উত্তরই যদিও না পারে, তাহলে ইম্পেরিয়াল এক্সাম কি করে পাশ করবে। এবং তখনই জর্ডান তাদের দুজনকেই মৃত্যুদণ্ডের আদেশ দেয়। এবার এই কথা শুনে কাই তো সেখানেই স্ট্রোক হয়ে মারা যায় এবং সেখানে জিটাকে বেতের বাড়ি দেওয়া হয়। এবং আলটিমেটলি ওয়েন্ডি তার সমস্ত কাজ শেষ করতে পারে। এবং এই ড্রামার শেষ দৃশ্যে আমরা দেখতে পাই যে ওয়েন্ডি এবং জর্ডানের বিয়ে হয় এবং তারা সুখে সংসার করতে থাকে। এবং এখানেই আমাদের এই মিষ্টি ইন্টারেস্টিং ড্রামাটা শেষ হয়। তো তোমাদের এই ড্রামার বেস্ট পার্ট কোনটা লেগেছে সেটা কমেন্ট করে জানাতে একদম ভুলো না। ভালো লাগলে এক্ষুনি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে অবশ্যই জানিও। আর এই চ্যানেলে আমি তোমাদের জন্য অনেক চাইনিজ ড্রামা এক্সপ্লেন করে থাকি, তাই তোমরা চটপট সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটা অন করে দিও। দেখা হবে পরের ভিডিওতে।